হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো হ্যালো, সবাই কি আমাকে শুনতে পাচ্ছো, দেখতে পাচ্ছো? একটু জানাই দাও তো, সব কিছু কি ঠিকঠাক আছে? অল ক্লিয়ার? এই তো আমি চলে এসেছি। আসসালামু আলাইকুম। অনেক অনেক বছর পরে তো আবার তোমাদের সাথে দেখা। সেই গতকালকে আমরা ক্লাস করেছিলাম, আজকে আবার আমরা পড়া শুরু করব। আজকে আমরা বেশ কিছু থিওরি টপিক কভার করব, হ্যাঁ, এবং সেই সাথে টুকটাক কিছু ম্যাথ প্রবলেমও আমরা শেষ করে ফেলব। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করে ফেলি। হ্যাঁ, বিসমিল্লাহ। চলো প্রশ্নটা তুলে ফেলো, ঝটপট প্রশ্নটা তুলে ফেলো। আজকের 1 নাম্বার প্রবলেম। যদি একটা তারের দৈর্ঘ্য দ্বিগুণ এবং ব্যাসার্ধ অর্ধেক করা হয়, তাহলে এর উপাদানের ইয়ং এর গুণাঙ্কের পরিবর্তন কত হবে? এই নোট করতে সময় দিই না মানে, দইরা একদম মাইর, একদম মাইর। দেবাশিস অধিকারী 30 সেকেন্ড করে সময় দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন তোলার জন্য, আবার বলে যে সময় দিই না। এই অনলাইন ক্লাসে আবার নোট তোলার সময় কি? রেকর্ড থাকে, স্লাইড থাকে, দেখে দেখে তুলে ফেলবা, কি খারাপ ভাইয়া? এখন থেকে অনেক ভালোভাবে পড়লে কি বুয়েটে টপ করা যাবে? এটা জানি না, কিন্তু না পড়লে টপ করা যাবে না, এটা কনফার্ম। বুঝেছো? সবার লেখা শেষ? লেখা শেষ, গুড। সো দেখো কি বলছে, একটা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, ব্যাসার্ধ অর্ধেক করা হয়েছে, তাহলে এর উপাদানের ইয়ং এর গুণাঙ্কের পরিবর্তন কত হবে? বলো বলো, ইয়ং এর গুণাঙ্কের পরিবর্তন কত হবে? এই যে আবার বলতেছে না ভাই, সিরিয়াসলি বলেন। সিরিয়াসলি বলছি আমি, না পড়লে পারবা না, ঠিক আছে? হ্যাঁ, গুড। ইয়ং এর গুণাঙ্কের পরিবর্তন কত হবে? অনেকে লিখছো 1, পরিবর্তন আবার 1 কি ভাই? পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। কেন হবে না? কারণ উপাদান সেম। উপাদান একই হলে ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক একই থাকবে। সেটা তুমি যতই মোটা চিকন লম্বা ছোট তার নাও না কেন, কোনো সমস্যা নাই। উপাদান একই হলে ইয়ং এর গুণাঙ্ক একই থাকবে। ডান। চলো পরের প্রবলেমে যাই। খুবই খুবই সহজ সুন্দর একটা প্রবলেম, তুলে ফেলো, তুলে ফেলো। তোলা শেষ? দেখো, তুলে ফেলো, তুলে ফেলো, জলদি ঝটপট তুলে ফেলো। একটা 0.5 মিটার লম্বা এবং এত মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তার সর্বোচ্চ এত নিউটন পার মিটার স্কয়ার পীড়ন সহ্য করতে পারে। দেখো, সর্বোচ্চ এত পীড়ন সহ্য করতে পারে, এর মানে কি? এটা কি দেওয়া আছে বলো তো? যেটা সর্বোচ্চ এত পীড়ন সহ্য করতে পারে, এটা কি দেওয়া আছে? একটা 10 কেজি ভরের ব্লক তারের এক প্রান্তের সাথে যুক্ত আছে এবং এটি অনুভূমিকভাবে বৃত্তাকার পথে ঘুরছে। ব্লকের সর্বোচ্চ রৈখিক গতি কত হতে পারে? অসহপীড়ন। ভেরি গুড সিয়াম আহমেদ, সাব্বাস।
অসহপীড়ন দেওয়া আছে কিন্তু। তাহলে খেয়াল করো আমাদের যে ডেটাগুলো দেওয়া আছে একটু যদি লিখে ফেলি। আমাদের দৈর্ঘ্য বলে দিয়েছে 0.5 মিটার, একটা তারের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, এবং তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলে দেওয়া আছে 10⁻⁻⁴ মিটার স্কোয়ার। বললো তারটা সর্বোচ্চ কত পীড়ন সহ্য করতে পারে, অর্থাৎ ব্রেকিং স্ট্রেস যেটা সেটা দেওয়া আছে, পি ব্রেকিং বা ব্রেকিং স্ট্রেস যেটা এটা দেওয়া আছে 5 × 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। একটা 10 কেজি ভরের ব্লক, এম এর মান দেওয়া আছে হলো 10 কেজি, 10 কেজি ভরের ব্লক এই তারের শেষ প্রান্তে যুক্ত করা আছে, এবং এটাকে আনুভূমিকভাবে এটা বৃত্তাকার পথে ঘুরছে, আনুভূমিকভাবে বৃত্তাকার পথে ঘুরছে। খুব খেয়াল করবা এইখানে কিন্তু আমাদের এই যে নিউটনীয় বলবিদ্যার ঘূর্ণনের যে কনসেপ্টগুলো ছিল সেটার সাথে এইটা কিন্তু কনসেপ্টটা কাজে লাগবে, দুইটা কনসেপ্ট একসাথে মিক্স করা এখানে। সো এটা হচ্ছে আমাদের সেই ব্লকটা, যে ব্লকের ভর কত বলে দেওয়া আছে, ব্লকের ভর বলে দেওয়া আছে 10 কেজি, ব্লকের ভর বলে দেওয়া আছে 10 কেজি। ভেরি গুড। তো এই ব্লকটা হচ্ছে এইরকম একটা অক্ষের সাপেক্ষে দড়ির সাহায্যে এটা ঘুরছে, দড়ির সাহায্যে এটা এভাবে করে ঘুরছে, ঠিক আছে। এখন বলো তো যত স্পিডে ঘুরাবা তত আমাদের এই দড়িটার উপরে টান বল বেশি কাজ করবে না? যত স্পিডে ঘুরাবা তত কিন্তু এটার উপরে টান বল বেশি কাজ করবে। এখন তুমি আস্তে আস্তে স্পিড বাড়াচ্ছ 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 বাড়াচ্ছ, যত স্পিড বাড়াবা তত কিন্তু এর উপরে টান বল বাড়বে। সো টান বল বাড়তে 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 যেই সময়টাতে এই টান বলটা অসহ বলের সমান হয়ে যাবে, তার থেকে বেশি বল কি এই তারটা সহ্য করতে পারবে? পারবে না। সো অসহ বল পর্যন্ত কিন্তু সেটা সর্বোচ্চ টানটা সহ্য করতে পারবে। তাহলে আমাদের দেখতে হবে ওই টান বলে যখন পৌঁছাবে তখন তার বেগটা কত হয়, এবং সেই বেগটাই আমাদের বের করতে বলছে যে সর্বোচ্চ রৈখিক বেগ কত হতে পারবে। তো আমরা একটু দেখি, যখন এরকম বৃত্তাকার পথে ঘুরছে তখন এই বস্তুর উপরে যে কেন্দ্রমুখী বলটা সার্ভ করা লাগবে, বস্তুর উপরে যে কেন্দ্রমুখী বলটার যোগান দেওয়া লাগবে, এটা তো এই টান বলের সাহায্যেই দেওয়া লাগবে। তাহলে এই কেন্দ্রমুখী বল mv² / r, আর মানে কোনটা হবে? আর মানে হচ্ছে এই যেই তার ধরে ঘোরানো হচ্ছে সেই তারের দৈর্ঘ্য, mv²/l, m এর মান তো 10 কেজি দেওয়া আছে, সমান সমান টান বলটা হবে টি ম্যাক্স। যদি আমি এখানে ভি ম্যাক্স চাই, ম্যাক্সিমাম বেগ চাই, তাহলে এখানেও কিন্তু টি ম্যাক্স আমাকে বসাতে হবে। এখন বলো তো টি ম্যাক্স মানে কি, কত সর্বোচ্চ টান বল সহ্য করতে পারবে, এইটা সমান সমান কি আসলে ওই পি ব্রেকিং অর্থাৎ অসহপীড়নের সাথে যদি আমরা ক্ষেত্রফলটাকে গুণ করি তাহলে কি টি ম্যাক্সটা পাবো না? এটা কি বুঝতে পেরেছো? দেখো পি ব্রেকিং সমান সমান কি ছিল, ওই যে আমাদের ম্যাক্সিমাম কতটুকু বল সেটা সহ্য করতে পারে, বা অসহ ভার ডিভাইডেড বাই এরিয়া, এই যে অসহপীড়ন সমান সমান অসহ ভার ডিভাইডেড বাই এরিয়া। সো অসহ ভার বা অসহ বল যেটা, সেইটাই হলো ম্যাক্সিমাম টান বল যেটাও সহ্য করতে পারে। তাহলে এই টান বলটার জন্য কতখানি বেগ এই ব্লকটা দিতে পারবে বা নিতে পারবে, সেটার মানই হচ্ছে এই ভি ম্যাক্স। সো আমরা এই ভি ম্যাক্স এর মান বের করে ফেলতে পারবো এখান থেকে। তাহলে ভি ম্যাক্স এটা সমান সমান কি হবে, পি ব্রেকিং যেটা, এর সাথে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণ হবে, এর সাথে দৈর্ঘ্য গুণ হবে, ডিভাইডেড বাই ভর দিয়ে ভাগ, এবং স্কয়ার রুট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা হিসাব করে ফেলতে পারবো। দেখো সবগুলো ডেটা কিন্তু দেওয়া আছে, সবগুলো এসে এককে দেওয়া আছে, ভ্যালুগুলো বসালেই কিন্তু হয়ে যাবে। বুঝছো? দেখো তো বুঝছো কিনা, দেখো ক্লিয়ার কিনা দেখো। সো টি ম্যাক্স মানেই কিন্তু এফ ম্যাক্স, একই কথা। টি ম্যাক্স যেটা সেটাই কিন্তু এফ ম্যাক্স, একই কথা। ডান। চলো এবার আসো আমরা পয়সনের অনুপাত এই জিনিসটা কি সেটা নিয়ে একটু আলোচনা করি। খেয়াল করো পয়সনের অনুপাতের ক্ষেত্রে শুরুতে আমাদের আগে একটা কথা লিখতে হবে, সেটা হচ্ছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতির পরিমাণ যদি খুব কম হয়, পার্শ্ব বিকৃতির পরিমাণ কম হলে আমরা লিখতে পারি পার্শ্বীয় বিকৃতি is proportional to
অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি। খেয়াল করে দেখো পয়সনের অনুপাতটায় যে সমানুপাতের চিহ্নটার কথা আসছে বা সমানুপাতের সম্পর্কটার কথা বলা হচ্ছে, এই সম্পর্কটা পীড়ন বিকৃতির সম্পর্ক না। আমরা এতদিন যে তিনটা পীড়ন বিকৃতির রেশিও পড়ছিলাম, অনুদৈর্ঘ্য ছিল, তারপরে কৃন্তন ছিল এবং আয়তন ছিল, তিনটার মধ্যে আমরা কিন্তু দেখো প্রত্যেকটাতেই আমাদের পীড়নের সাথে বিকৃতির সম্পর্ক কি ছিল সেটা সমানুপাতিক চিহ্ন দিয়ে প্রকাশ করছিলাম, হুকের সূত্রের সাহায্যে প্রকাশ করছিলাম। পয়সনের অনুপাতে আলাদাটা কি? পয়সনের অনুপাতটাতে আলাদা কি জিনিস? পয়সনের অনুপাতে আলাদা কি জিনিস? একটা মিনিট একটু দাঁড়াও। ওকে, সো আমরা যেটা বলছিলাম, ওকে, সো আমরা যেটা বলছিলাম যে দেখো পার্শ্বীয় বিকৃতি ইজ প্রপোর্শনাল টু অনুদৈর্ঘ্য বিকৃতি। তো এইখানে আমাদের পয়সনের অনুপাতের যে সমানুপাতিক সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু দেখো যেটা বলছিলাম বিকৃতির সাথে বিকৃতির একটা সম্পর্ক। এটা কিন্তু পীড়নের সাথে বিকৃতির সম্পর্ক না, পীড়ন ভার্সেস বিকৃতি এরকম সম্পর্ক কিন্তু না। এটা হচ্ছে আমাদের পার্শ্বীয় বিকৃতির সাথে একটা বিকৃতির সম্পর্ক। এখন প্রথম প্রশ্ন, ভাইয়া অনুদৈর্ঘ্য বিকৃতি এই টার্মটা তো আমরা আগে দেখছি, কিন্তু পার্শ্বীয় বিকৃতি জিনিসটা আসলে কি? খেয়াল করো, যখন কোনো একটা তারকে আমরা টেনে লম্বা করব, তখন বলো তো এর ব্যাসার্ধ একটু কমে যাবে না? অথবা যখন আমরা কোনো একটা ধরো একটা ফোম টাইপের কোনো একটা বস্তু আছে, তাহলে রিলেট করতে পারবা, সেটাকে যখন আমরা একটু কম্প্রেস করি তখন কি হয়? ফোমটা একটু পাশ দিয়ে ফুলে যায় না? অর্থাৎ অনুদৈর্ঘ্য বিকৃতির সাথে কিন্তু পার্শ্বের বিকৃতির একটা সম্পর্ক আছে। আমরা যখন কোনো একটা তারকে ধরে টান দেই তখন কিন্তু সাইড ওয়াইজ এটার একটা সংকোচন হয়, অথবা আমরা যখন সংকুচিত করি একটা তারকে তখন কিন্তু সাইড ওয়াইজ এটার একটা প্রসারণ হয়। তো এই যে বিকৃতির সাথে বিকৃতির সম্পর্ক স্থাপনকারী যেই রাশিটা, সেইটাকে কিন্তু আমরা বলছি একটা স্থিতিস্থাপক ধ্রুবক। খেয়াল করো, আমরা পীড়ন আর বিকৃতির সাথে সম্পর্ক যেটা করতো সেটাকে আমরা কিন্তু বলতাম স্থিতিস্থাপক গুণাঙ্ক। কিন্তু যখন আমাদের দুইটা একই রাশির অনুপাত বা পার্শ্বীয় বিকৃতির সাথে অনুদৈর্ঘ্য বিকৃতির সম্পর্ক, দুইটাই বিকৃতির সাথে সম্পর্ক, এইখানে আমরা সমানুপাতিক ধ্রুবক দিয়ে যদি এটাকে প্রকাশ করতে চাই যে পার্শ্বীয় বিকৃতি ইজ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট তো লাগবে সমান সমান দিয়ে প্রকাশ করার জন্য। যে কনস্ট্যান্টটা লাগবে এটাকে আমরা সিগমা দিয়ে মনে করো প্রকাশ করছি, এটাকে বলা হয় পয়সনের অনুপাত, এবং গুণ দিলাম অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি। সো খেয়াল করো আমাদের এখানে সিগমা যেটা সেটা হচ্ছে, এটা কিন্তু কোনো স্থিতিস্থাপক গুণাঙ্ক না। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি স্থিতিস্থাপক ধ্রুবক। এইটাকে আমরা বলছি স্থিতিস্থাপক ধ্রুবক। ঠিক আছে, এটা খেয়াল রাখবা যে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক কোনটাকে বলতাম? যে পীড়ন ভার্সেস বিকৃতির সাথে সম্পর্ক স্থাপনকারী যেই কনস্ট্যান্টটা ছিল সেটাকে আমরা বলতাম স্থিতিস্থাপক গুণাঙ্ক। এবং দেখো বিকৃতির সাথে বিকৃতির সম্পর্ক স্থাপনকারী যেই কনস্ট্যান্টটা সেটাকে আমরা বলছি স্থিতিস্থাপক ধ্রুবক। ঠিক আছে, দুইটার মধ্যে পার্থক্য খেয়াল করো। তাহলে বলো তো আমাদের ইয়ংয়ের গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্কের কিন্তু একটা একক ছিল। এককটা কার মতন ছিল? পীড়নের মতন ছিল। কিন্তু এইখানে আমাদের স্থিতিস্থাপক ধ্রুবক যেটা, এই ধ্রুবকটার বলো তো দেখি এককটা কি হবে? এইটার এককটা কি হবে বলো তো? গুড, একক থাকবে না। সো আমাদের এখানে খেয়াল করো, এই যে সিগমা যেটা, সে সিগমা পয়সনের রেশিও, পয়সনের অনুপাত, এটা সমান সমান হচ্ছে আমাদের পার্শ্বীয় বিকৃতি ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, পার্শ্বীয় বিকৃতি ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। এখন আসো পার্শ্বীয় বিকৃতি ভাই কেমনে হিসাব করবো আমরা? এটা তো আগে কখনো দেখি নাই। সো খেয়াল করো, মনে করো আমাদের কাছে একটা তার আছে, এইটা হচ্ছে একটা তার, যেই তারের শুরুতে আমাদের দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল, এবং শুরুতে এটার যে ব্যাসার্ধ ছিল সেটা মনে করলাম আর। ঠিক আছে, শুরুতে এটার ব্যাসার্ধ মনে করলাম আর ছিল। ওকে, ভেরি গুড। এখন খেয়াল করে দেখো, মনে করো আমরা কি করলাম, এটাকে ধরে একটু টান দিলাম। টান দিলে ভাইয়া কি হবে?
টান দিলে এটার সাইড ওয়াইজ এটা একটুখানি সংকুচিত হয়ে যাবে না? টান দিলে কিন্তু দেখা যাবে, আরে কি হচ্ছে রে, দাঁড়াও একটা মিনিট, এটা একটু সিস্টেম করে নি, একটুখানি সিস্টেম করে নি, হ্যাঁ। তো যখন আমরা এটাকে ধরে টান দিব তখন কিন্তু দেখা যাবে এটার প্রস্থটা একটুখানি কমে গেছে, তাই না? এটার পুরুত্বটা একটুখানি কমে গেছে। তো যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেল, যতটুকু এই তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেল, এই বৃদ্ধি পাওয়া তারের দৈর্ঘ্য মনে করলাম ডেল্টা এল, হ্যাঁ। এবং নতুন যে দৈর্ঘ্যটা আমরা পাচ্ছি, দেখো এটা হচ্ছে আমাদের টোটাল আর ছিল, আদি দৈর্ঘ্য ছিল, এবং নতুন যেই দৈর্ঘ্যটা, সেই নতুন দৈর্ঘ্য হচ্ছে মনে করো আর প্রাইম, নতুন দৈর্ঘ্য হচ্ছে আর প্রাইম। তাহলে বলো তো কতটুকু দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে? দৈর্ঘ্যের পরিবর্তনটা কতটুকু হয়েছে? আর মাইনাস আর প্রাইম কিন্তু দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, বা এই ব্যাসার্ধের পরিবর্তন হয়েছে। তাহলে পার্শ্বীয় বিকৃতি বলতে আমরা কি বুঝবো? পার্শ্বীয় বিকৃতি বলতে আমরা কি বুঝবো ভাইয়া? বিকৃতি মানেই কিন্তু যতটুকু চেঞ্জ ডিভাইডেড বাই আদি মাত্রা। মাত্রাটা দৈর্ঘ্য হতে পারে, আয়তন হতে পারে। সো যদি দৈর্ঘ্য নিয়ে চিন্তা করি তাহলে পার্শ্বীয় বিকৃতি যেটা হবে সেটা হচ্ছে আমাদের কতটুকু সাইডে কতটুকু দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য কত ছিল। ঠিক আছে, তাহলে খেয়াল করো পার্শ্বীয় বিকৃতি এটা সমান সমান আমরা লিখব, উপরে তো পরিবর্তন লিখব, তাই না? তাহলে পরিবর্তনটা কতটুকু হয়েছে? আর মাইনাস আর প্রাইম, এটা হয়েছে পরিবর্তন, ডিভাইডেড বাই আমাদের আদি দৈর্ঘ্য কতটুকু? আদি দৈর্ঘ্য হচ্ছে শুধু আর। তাহলে এটা হলো আমাদের পার্শ্বীয় বিকৃতি। এটাকে আমরা সুন্দরভাবে লিখি এভাবে যে ডেল্টা আর ডিভাইডেড বাই আর। ঠিক আছে, এবং এই যে অনুদৈর্ঘ্য বিকৃতি, তো এই অনুদৈর্ঘ্য বিকৃতি সমান সমান কত? এটা তো আমরা জানি, অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে কতটুকু আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, ডেল্টা এল ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য ক্যাপিটাল এল। তাহলে আমরা যখন পয়সনের অনুপাত সিগমাটা প্রকাশ করব তখন এটাকে এভাবে লিখতে পারবো, পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, যেহেতু পার্শ্বীয় বিকৃতির জন্য আমরা লিখতে পারবো ডেল্টা আর ডিভাইডেড বাই আর এবং ডেল্টা এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। এখন ভাইয়া দেখো, এই যে পয়সনের সূত্রে স্বাভাবিক যে সমস্ত উপাদানগুলো আছে, যে সমস্ত নরমালি আমরা দেখে থাকি, যে কোনো একটা তার তুমি যদি একটা তারকে টেনে লম্বা করো তাহলে বলো তো এর পার্শ্ব যে বিকৃতি এটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? যদি একটা তারকে তুমি টেনে লম্বা করো তাহলে এর পার্শ্বর যে মানে সাইডের যে লেংথটা বা যে প্রস্থটা কি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? হ্রাস পাবে না, পার্শ্বীয় বিকৃতিটা কমে যাবে না। তাহলে খেয়াল করো, যদি এইটা পজিটিভ হয় এইটা কিন্তু হবে নেগেটিভ। স্বাভাবিক যে সমস্ত উপাদানগুলো আছে সেগুলোর ক্ষেত্রে বলছি যে এটা পজিটিভ হলে এটা কিন্তু নেগেটিভ হচ্ছে। সো এই কারণে সূত্রের মধ্যে না একটা মাইনাস সাইন থাকে, ফর্মুলার মধ্যে একটা মাইনাস সাইন থাকে। কেন? কারণ এখানে যদি আমাদের ডেল্টা এল এর মানটা আমরা স্বাভাবিক যে সমস্ত তারগুলা দেখি বা উপাদানগুলা দেখি সেগুলার ক্ষেত্রে আমরা এখানে এই সাইনটা দিয়ে রাখলাম যে যদি দৈর্ঘ্যে বৃদ্ধি পায় তাহলে প্রস্থে তো হ্রাস পাবে, আবার যদি দৈর্ঘ্যে হ্রাস পায় তাহলে প্রস্থে তো বৃদ্ধি পাবে। অর্থাৎ একটা নেগেটিভ হলে একটা পজিটিভ হয়, একটা পজিটিভ হলে একটা নেগেটিভ হয়। এই কারণে সূত্রের মধ্যে কিন্তু একটা মাইনাস সাইন থাকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা যখন ম্যাথ করব তখন আমাদের আসলে দেখবা জাস্ট পজিটিভ ভ্যালু যেটা সেইটা নিয়ে কাজ করলেই হয়ে যায়, পজিটিভ যে ভ্যালুটা সেটা নিয়ে কাজ করলেই হয়ে যায়, আমরা ম্যাথগুলো করব। সো আমাদের মাইনাস সাইনটা জাস্ট এটা বোঝানোর জন্য, একটা প্লাস হলে একটা মাইনাস, একটা মাইনাস হলে একটা প্লাস। তো আমাদের এই পয়সনের যে রেশিওটা, এই রেশিওটা আসলে কোন রেঞ্জের মধ্যে আছে, মানে কত থেকে কতর মধ্যে পয়সনের অনুপাতটা থাকে? এইটা হচ্ছে -1 থেকে বড় এবং 0.5 এর সমান বা তার থেকে ছোট। এটা হচ্ছে পয়সনের অনুপাতের যে রেঞ্জ, সেই রেঞ্জটা আমরা এটা করে মানে পয়সনের অনুপাতের যে রেঞ্জ সেই রেঞ্জটা হচ্ছে এরকম। এখন তুমি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি এখানে কিন্তু দুইটা অংশ আছে, একটা হচ্ছে পজিটিভ অংশ, একটা হচ্ছে নেগেটিভ অংশ। সো সিগমার মান কখন পজিটিভ হবে আর সিগমার মান কোন সময়টায় নেগেটিভ হবে এইটা একটু ছোট করে আমরা বলে ফেলি। দেখো মনে রাখবা সিগমার মান পজিটিভ হবে স্বাভাবিক যে সমস্ত উপাদানগুলো আছে সেইগুলোর জন্য, স্বাভাবিক যে সমস্ত উপাদানগুলো আছে সেগুলোর জন্য, যেমন যেগুলাকে একদিকে টানলে আরেকদিকে ছোট হয়ে যায়, যেগুলার দৈর্ঘ্য বৃদ্ধি পেলে প্রস্থ হ্রাস পায় বা দৈর্ঘ্য হ্রাস পেলে প্রস্থ বৃদ্ধি পায়, এরকম টাইপের তারগুলার জন্য বা এরকম টাইপের উপাদানগুলোর জন্য সিগমাটা হচ্ছে পজিটিভ। একটু এভাবে লিখে রাখতে পারো যে স্বাভাবিক যে সমস্ত তারগুলো আমরা সচরাচর দেখে থাকি, স্বাভাবিক সকল তার,
কিন্তু সিগমার ভ্যালু যে নেগেটিভ, এইটা আসলে একটু ব্যতিক্রম। এই উপাদানগুলো একটু ব্যতিক্রম ধর্মী উপাদান, এগুলো একটু ব্যতিক্রম ধর্মী উপাদান, ব্যতিক্রম ধর্মী উপাদান। এই নেগেটিভ পয়সন রেশিও যেগুলার ক্ষেত্রে হয়, নেগেটিভ পয়সন রেশিও উপাদানগুলোর মধ্যে দেখা যায় দৈর্ঘ্য বৃদ্ধি পেলে প্রস্থ বৃদ্ধি পায়, দৈর্ঘ্য হ্রাস পেলে প্রস্থ হ্রাস পায়। এই ধরনের ম্যাটেরিয়ালগুলোকে আমরা বলি অক্সেটিক ম্যাটেরিয়াল। এটা একটা এক্সাম্পল, অক্সেটিক ম্যাটেরিয়াল এক ধরনের এক্সাম্পল, যেটায় দৈর্ঘ্য বৃদ্ধি পেলে প্রস্থ বৃদ্ধি পায়, দৈর্ঘ্য হ্রাস পেলে প্রস্থ হ্রাস পায়। এটা হচ্ছে এক ধরনের উপাদান আর কি। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, ব্যতিক্রম ধর্মীর একটা এক্সাম্পল। যেমন দেখো পরের এই ছবিটা যদি একটু খেয়াল করো, যেগুলা নেগেটিভ পয়সন রেশিও সেগুলোর দিকে যদি একটু তাকাও, খেয়াল করো পজিটিভ পয়সন রেশিও যেগুলা, মানে যেগুলো স্বাভাবিক উপাদান ভাই, যেগুলো স্বাভাবিক উপাদান সেগুলো দেখো কি হয়েছে, তুমি পুল করছো, টান দিছো, টান দেওয়ার ফলে দেখো দৈর্ঘ্যে একটু বিকৃতি হয়েছে এবং প্রস্থটা কি হয়েছে, হ্রাস পেয়ে গেছে। প্রস্থ আগে যা ছিল হ্রাস পেয়ে গেছে। এটা হলো পজিটিভ পয়সন রেশিওর যেগুলা উপাদান, সেগুলোর ক্ষেত্রে এটা হয়। স্বাভাবিক উপাদানগুলোর জন্য এরকম হয়। আর নেগেটিভ পয়সন রেশিওগুলোর জন্য খেয়াল করো, তুমি যখন টান দিছো তখন দেখো এই উপাদানগুলোর একটু স্ট্রাকচারটা কেমন যেন, স্ট্রাকচারটা কেমন যেন একটু ভাঁজ ভাঁজ হয়ে যাওয়ার মতন, একটু ভাঁজ ভাঁজ হয়ে যাওয়ার মতন। সো যখন তুমি এটাকে টান দিছো তখন এই ভাঁজগুলা খুলে যায় এবং যার ফলে প্রস্থেও বৃদ্ধি পায়, দৈর্ঘ্যেও বৃদ্ধি পায়। সো খেয়াল করো এটা কিন্তু দৈর্ঘ্যেও বৃদ্ধি পাইছে, আবার চারদিকে প্রস্থেও কিন্তু এগুলা বৃদ্ধি পাইছে। এখন তুমি খেয়াল করো আমাদের মেইন সূত্রের মধ্যে কি ছিল, একটা মাইনাস ছিল কিন্তু। সো যখন আমরা এইখানে পজিটিভ চেঞ্জ, এখানে নেগেটিভ চেঞ্জ, নেগেটিভ নেগেটিভ কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে। আবার এইখানে যখন নেগেটিভ তখন এখানে পজিটিভ, সো মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে। সো এই জন্য স্বাভাবিক যে সমস্ত তারগুলো আছে সেগুলার পয়সনের অনুপাতে কিন্তু আমাদের এখানে পজিটিভ যেই রেজাল্টটা সেইটা আসে। তো আমাদের বাই ডিফল্ট সূত্র হচ্ছে এইটা, মাইনাস সহজ এটা হলো মেইন সূত্রটা। কিন্তু যেগুলো আমাদের স্বাভাবিক তার, যেগুলাকে দৈর্ঘ্যে টানলে প্রস্থে ছোট হয়ে যায়, সেগুলোর জন্য কিন্তু দেখো যে কোনো একটা মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে সিগমার ভ্যালুটা পজিটিভ হয়ে যাবে। আবার যেগুলো ব্যতিক্রমধর্মী উপাদান সেগুলোর জন্য কিন্তু দেখো এটা প্লাস হলে এটাও প্লাস, আলটিমেটলি মাইনাসই থাকবে। আবার এটা মাইনাস হলে এটাও মাইনাস, আলটিমেটলি মাইনাসই থাকবে। বুঝতে পারছো? ঠিক আছে। সো আমাদের মানে এই কথাগুলা থেকে কোনটা কি পয়েন্ট মনে রাখা লাগবে, কি মনে রাখা লাগবে হচ্ছে সিগমা পজিটিভ হবে যেগুলো স্বাভাবিক সকলতার যেগুলা, এগুলার নর্মালি তুমি দেখবা সিগমার ভ্যালু 0.2, 0.3, 0.4, 0.125 এরকম টাইপের পয়সনের অনুপাত আমরা দেখব। এবং ব্যতিক্রমধর্মী উপাদান যেগুলো, এগুলা নিয়ে কোনো ম্যাথ প্রবলেম থাকে না, জাস্ট এগুলো জানার জন্য জেনে রাখো যে আমাদের দৈর্ঘ্যে বৃদ্ধি পেলে প্রস্থেও বৃদ্ধি পায়, এরকম টাইপেরও কিছু উপাদান আছে সেগুলার পয়সনের অনুপাত আমরা মাইনাস দিয়ে প্রকাশ করে থাকি। ঠিক আছে, এইবার আসো আমরা একটু দেখে থাকি, দাঁড়াও আশা করি কিছু বাদ দেয় না, এটা একটু লিখে রাখো, পয়সনের অনুপাতের সীমা। এইটা কি লিখলাম, এটা হচ্ছে পয়সনের অনুপাতের সীমা। পয়সনের অনুপাতের সীমা হচ্ছে এটা। হ্যাঁ, পয়সনের অনুপাতের রেঞ্জটা হচ্ছে এটা। এটা কিন্তু অবজেক্টিভ আসে সরাসরি একদম, যে পয়সনের অনুপাতের রেঞ্জ থেকে কতটুকু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাইলে আমি এটা একটু এখানে আরো কয়েকটা কথা একটু লিখে দেই, দাঁড়াও। যে এটা পজিটিভ থাকা মানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধিতে প্রস্থ হ্রাস। হ্যাঁ, আর এখানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধিতে প্রস্থ বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধিতে প্রস্থ বৃদ্ধি যে সমস্ত উপাদানগুলোর, সেইগুলার সিগমা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, ওকে, গুড। ঠিক আছে, তাহলে দেখো আমরা যেটা দেখলাম যে অনুদৈর্ঘ্য বিকৃতি, দেখো বিকৃতির সংজ্ঞা যেটা ছিল, বিকৃতির সংজ্ঞা কিন্তু সবসময় চেঞ্জ ডিভাইডেড বাই আদি রাশিটা বা আদি দৈর্ঘ্যটা, আদি আয়তন সেরকম ছিল। সো আমাদের দৈর্ঘ্য বিকৃতির কথা যখন বলছি তখন আমাদের দৈর্ঘ্য বরাবর চেঞ্জ ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, এবং যখন পার্শ্ব বিকৃতির কথা বলছি তখন সাইড ওয়াইজ এটার আদি দৈর্ঘ্য কত ছিল সেটা নিচে বসাবো, আর দৈর্ঘ্যের কতটুকু পরিবর্তন হয়েছে সেটা উপরে বসাবো। এখন একটা জিনিস বলো তো, আমরা যেমন এখানে ব্যাসার্ধের অনুপাত দিয়ে করছি,
তুমি যদি উপরে নিচে 2 দিয়ে গুণ দিয়ে দাও তাহলে কি এটা ব্যাসের অনুপাত হয়ে যাবে না? অর্থাৎ আমরা এটাকে এভাবেও কিন্তু লিখতে পারি যে মাইনাস উপরে হচ্ছে ডেল্টা ডি ডিভাইডেড বাই ডি আর নিচে হচ্ছে ডেল্টা এল ডিভাইডেড বাই এল। ডেল্টা ডি বাই ডি মানে কি বলো? ডেল্টা ডি বাই ডি এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের ব্যাসের কতটুকু বিকৃতি হয়েছে সেইটা। এটা হচ্ছে ব্যাসের বিকৃতি কতটুকু, ঠিক আছে? এটার ব্যাসার্ধের বিকৃতি। আলটিমেটলি ব্যাসের বিকৃতি যা হবে ব্যাসার্ধের বিকৃতিও তো তাই হবে। তুমি এটা 2 দিয়ে গুণ দাও, দেখো 2r মানে কত ডি, আর 2 ইন্টু চেঞ্জ, এটা কিন্তু আলটিমেটলি ব্যাসার্ধের পরিবর্তন যদি 0.2 হয় ব্যাসের বিকৃতি কত? 0.2 ইন্টু 2 হয়ে যাবে। সো আমি যদি উপরে নিচে 2 দিয়ে গুণ দিই তাহলে কিন্তু এইটা ব্যাসের অনুপাতে আমরা লিখতে পারবো। সো ব্যাসের বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি অথবা ব্যাসার্ধের বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, দুইটাই কিন্তু পয়সনের অনুপাতকে নির্দেশ করবে। ঠিক আছে? আচ্ছা, সো রেঞ্জটার সীমাটা কেন এরকম, এটা একটা সূত্র দিয়ে দেখানো যায়, আমরা সেটা একটু দেখব। কিন্তু বইতে এরকম কোনো প্রমাণ নাই যে আমাদের কি কারণে এটা এরকম। সো আমরা ম্যাক্সিমাম সীমা যেটা, এই সীমা নিয়ে কিছু কাজ করব, সামনে এটা নিয়ে কিছু কাজ করব, একটু অপেক্ষা করো। খেয়াল করো আমাদের এখানে পয়সনের অনুপাত এবং অন্যান্য গুণাঙ্কগুলোর মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে। আমরা কতগুলা গুণাঙ্কের কথা জানি দেখো, আমরা কিন্তু ইয়ং এর গুণাঙ্কের কথা জানি, যেটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির সাথে আমাদের কি বলে অনুদৈর্ঘ্য পীড়নের যে সম্পর্ক স্থাপনকারী যেই গুণাঙ্কটা ছিল সেটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। তারপরে হচ্ছে ক্রিনটন গুণাঙ্ক ছিল এবং আমাদের আয়তন গুণাঙ্ক ছিল। এই 3টা গুণাঙ্ক নিয়ে কিন্তু আমরা পড়ছিলাম। এখন আমরা যেটা দেখব যে পয়সনের অনুপাত এবং গুণাঙ্কগুলোর মধ্যে সম্পর্ক। তো এইখানে আমাদের যে 3টা গুণাঙ্ক আছে এই গুণাঙ্কগুলোর সাথে পয়সনের অনুপাত আসলে কিভাবে সম্পর্কিত সেই সম্পর্কটাই আমরা এই 2টা সূত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। এই সূত্র 2টা সরাসরি তো আমাদের বইতে লেখা আছে, এটা প্রমাণ একটু বড়, প্রমাণ নিয়ে আমাদের চিন্তা করা দরকার নেই, সূত্র 2টা ঠাড়া মুখস্থ করে ফেলবা। দেখো এই সূত্র 2টা থেকে আমরা রেঞ্জ সম্পর্কে একটা আইডিয়া কিন্তু নিতে পারি যে কি কারণে রেঞ্জটা আসলে এরকম হয়। খেয়াল করো y মানে কি? ইয়ং এর গুণাঙ্ক। b হচ্ছে আমাদের বাল্ক মডুলাস বা আয়তন গুণাঙ্ক 1 - 2 সিগমা। তো এখান থেকে ভাইয়া বলো তো আমাদের অবশ্যই y এর মান যদি আমি একটু লিখি দাঁড়াও, y সমান সমান 3b 1 - 2 সিগমা। এইগুলা কিন্তু প্রমাণ করা যায়, তোমরা যখন হায়ার স্টাডি করবা দেখবা এটা কিন্তু প্রমাণ আছে। এটা প্রমাণটা একটু বড়, প্রমাণটার মধ্যে গেলাম না, কিন্তু প্রমাণটা চাইলে নেটে সার্চ দিয়েও দেখতে পারো। আমাদের বইতেই প্রমাণ নেই, কখনো আসবে না, লাগবে না, এটা মুখস্থ করে ফেলবা। y সমান সমান 3b × 1 - 2 সিগমা। এখন কথা হচ্ছে বলো তো কখনো কি এটার মান নেগেটিভ হইতে পারে? না। এটার মান কি নেগেটিভ হইতে পারে? না। তাহলে এইটার মান অবশ্যই কি হবে? এটার মান অবশ্যই পজিটিভ হইতে হবে না, গ্রেটার দ্যান 0 হইতে হবে না। তার মানে দেখো 1 - 2 সিগমার ভ্যালু অবশ্যই 0 থেকে কিন্তু 0 সমান হবে অথবা 0 থেকে বড় হবে। তাহলে আমি যদি ভুল না করে থাকি যোগ বিয়োগে, তাহলে দেখো তো এরকম লেখা যায় না, এরকম লেখা যায় না, বা আমরা এরকম লিখতে পারি না। তাহলে সিগমার ভ্যালু হাফের থেকে সমান বা তার থেকে ছোট একটা রেঞ্জ কিন্তু আমরা এখান থেকে দেখো পেলাম। এই সূত্রটা থেকে আমরা কিন্তু একটা রেঞ্জ পেলাম যে সিগমার ভ্যালু হাফের সমান হতে হবে অথবা ছোট হতে হবে। যদি হাফের থেকে বড় হয়ে যায়, হাফের থেকে যদি বড় হয়ে যায় তাইলে কিন্তু ভাইয়া এটার ভ্যালুটা নেগেটিভ চলে আসবে। নেগেটিভ চলে আসলে তখন এই সূত্রটা স্যাটিসফাই করবে না। গেল। এবার আসো আরেকটা যেই ফর্মুলা আমরা দেখছি যে y সমান সমান 2 ইন্টু ইটা ইন্টু 1 প্লাস সিগমা। আবার ওইখানে বলো তো এইগুলার মান কি নেগেটিভ হইতে পারে? কখনো নেগেটিভ হইতে পারে? পারে না। তাহলে এই পার্টটুকুর মান অবশ্যই পজিটিভ হতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? 1 প্লাস সিগমার ভ্যালু অবশ্যই পজিটিভ হতে হবে, 0 সমান বা তার চেয়ে বড় হতে হবে। তার মানে যদি আমি দেখো যোগ বিয়োগে ভুল না করে থাকি তাহলে এখানে আসছে সিগমার ভ্যালু এই যে -1 এভাবে আসছে। অর্থাৎ খেয়াল করো -1 এর সমান বা তার থেকে বড় কিন্তু হতে হবে আমাদের সিগমার ভ্যালুটাকে। তাহলে এবার দুইটা রেঞ্জকে তুমি যদি একসাথে লেখো, এখানে বলছে সিগমার ভ্যালু -1 এর সমান হবে বা তার চেয়ে বড় হবে, আর এই সূত্র থেকে আমরা ডিসিশন দিতে পারছি সিগমার ভ্যালু হাফের থেকে
সমান হবে বা হাফের থেকে ছোট হবে। তাহলে দুইটাকে একসাথে কম্বাইন করে আমরা কি লিখতে পারি, যে সিগমার ভ্যালুটা অবশ্যই -1 এর সমান বা তার থেকে বড় হবে এবং হাফের সমান বা তার থেকে ছোট হবে। সো এখান থেকে আমরা রেঞ্জ সম্পর্কে, পয়সনের অনুপাতের রেঞ্জ সম্পর্কে আমরা কিন্তু একটা আইডিয়া এখান থেকে পেতে পারি। বুঝতে পেরেছো? ঠিক আছে সিয়াম আহমেদ, একটা আইডিয়া পেয়েছো আশা করি এবার। ওকে, ঠিক আছে। এইবার আসো আমরা কিছু ম্যাথ প্রবলেম দেখে ফেলি। দেখো কি বলছে এখানে, 2 মিলিমিটার ব্যাসের, আচ্ছা লিখে ফেলো, একটু আগে লিখে ফেলো, বুয়েট 2017-18 সালের ম্যাথ প্রবলেম, ভর্তি পরীক্ষায় আসা, সহজ, একদম সহজ। লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো। ভাই আপনার হাতের লেখা তো পচা কেন? হাই 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 হাই, কি করবো বলো, কি করবো বলো? ফিজিক্স কমপ্লিট, কি 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 শেষ, ফিজিক্স কমপ্লিট হয়ে যাবে, এরপরে আমার করণীয় কি? কি করণীয় কি? রিভিশন দিবা শেষ হয়ে গেলে? ভাইয়া অপার ভাইয়া কোনো ক্লাস নেবেন না? নিবেন, এই যে ঈদের পরে ইনশাল্লাহ একটা চ্যাপ্টার ভাইয়া নিবেন, ঠিক আছে? নাফিস ফুয়াদ, তোমাদের এক্সাম শেষ মানে? এই তোমাদের 29 তারিখ এক্সাম শেষ? ও ফিজিক্স শেষ, কেমন হয়েছে ফিজিক্স? আজকেই তো ছিল। রেসিডেন্সিয়ালে ফিজিক্স কেমন হয়েছে? ভালো হয়েছে, যাক আলহামদুলিল্লাহ, গুড 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 গুড। জিওমেট্রিক্যাল অপটিক্স পরে, আগে ভৌতালোক বিজ্ঞান পরে নিব, কারণ ওই ভৌতালোক বিজ্ঞান টপিকটা তোমার হচ্ছে ইয়ার সাথে রিলেটেড, অনেক পর্যাবৃত্ত গতি, তরঙ্গ, এই দুইটা অধ্যায়ের সাথে অনেক বেশি রিলেটেড, বুঝেছো? লেখা শেষ আশা করি। দেখো কি বলছে, 2 মিলিমিটার ব্যাসের একটা ইস্পাতের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে, এই বলো কি দেওয়া আছে তাহলে? 15% বৃদ্ধি করতে কত নিউটন বল প্রয়োগ করতে হবে? প্রথম অংশটা আগে হিসাব করে ফেলি। দেখো ইস্পাতের ইয়ং এর গুণাঙ্কও দেওয়া আছে, ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে। তাহলে দেখো আমাদের বলে দিল ইস্পাতের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে হবে। তাহলে দৈর্ঘ্য 15% বৃদ্ধি, এটা স্মল এল মানে দৈর্ঘ্য বৃদ্ধি বুঝতাম, তাহলে বৃদ্ধি হচ্ছে 15% অফ এল। তাইলে স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা সমান সমান 15%। তাহলে 15% মানে হচ্ছে 0.15, ঠিক আছে? এখন আমাদেরকে বলছে কত বল প্রয়োগ করতে হবে, এফ বাই এ সমান সমান ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে কত বল প্রয়োগ করা লাগবে সেটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু হচ্ছে এরিয়া। ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে 2 ইন্টু 10⁻11 ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল হচ্ছে 0.15 ইন্টু ভাইয়া এরিয়াটা কত? এই এরিয়া কত? 2 মিলিমিটার ব্যাস, তাই না? তাহলে 1 মিলিমিটার ব্যাসার্ধ, তাহলে 1 মিলিমিটার ব্যাসার্ধ মানে 10⁻³ এটা স্কোয়ার ইন্টু পাই, পাই আর স্কোয়ার, তাই না? পাই ইন্টু 10⁻³ এর উপরে স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কত নিউটন বল প্রয়োগ করতে হবে সেটা কিন্তু পেয়ে যাব, বুঝেছো? এটা কিন্তু পেয়ে যাব, ডান। এরপরে কি বলছে, এর ফলে তাদের ব্যাসের কতটা পরিবর্তন হবে। সো এটা হচ্ছে কত বল প্রয়োগ করতে হবে, এটা প্রথম অংশটা, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, যে এর ফলে তারের ব্যাস কতটুকু পরিবর্তন হবে। দেখো পয়সনের অনুপাত দেওয়া আছে আমাদের প্রশ্নের মধ্যে 0.25, পয়সনের অনুপাত দেওয়া আছে 0.25। খেয়াল করো যখন ম্যাথ করতেছি এবং পয়সনের অনুপাতটা আমাদের পজিটিভ আকারেই দেওয়া আছে, তখন আমরা কোনো রকমের ঝামেলার মধ্যে যাব না, কোনো সূত্রের মধ্যে কোনো মাইনাস টাইনাস দিবই না। কি করব দেখো, পার্শ্বীয় বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি না, অর্থাৎ আমাদের যেহেতু ব্যাসের কতটা পরিবর্তন হবে জানতে চেয়েছে, তাহলে ডেল্টা ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই আমাদের ডেল্টা এল বাই ক্যাপিটাল এল। তাহলে দেখো তো ডেল্টা ডি বাই ক্যাপিটাল ডি এটা সমান সমান হচ্ছে পয়সনের অনুপাত ইন্টু ডেল্টা এল বাই ক্যাপিটাল এল। তাহলে এখান থেকে 0.25 ইন্টু ডেল্টা এল বাই ক্যাপিটাল এল মানে কত? 15%, তাই না? অর্থাৎ 0.15। ঠিক আছে, তাহলে দেখো ডেল্টা ডি এর মান কত হয়,
ব্যাসের পরিবর্তন কত হবে? 0.25 ইন্টু 0.15 ইন্টু ভাইয়া ক্যাপিটাল ডি কত? 2 মিলিমিটার। তাহলে এটা যেহেতু মিলিমিটার এককে আছে, তাহলে এটাও কিন্তু আমরা মিলিমিটার এককেই পাবো। সো এখান থেকে ব্যাসের পরিবর্তন কতটুকু সেটা বের হয়ে যাবে। বুঝেছো? দেখো তো, সহজ অঙ্ক, সহজ অঙ্ক। ঠিক আছে, গুড, ডান। 1 থেকে 10 পর্যন্ত গুনবো, লিখে ফেলো। 1, 2, 3, 7, 9, 10। ঠিক আছে, গুড। চলো পরের প্রশ্ন কি বলছে দেখো তো। এটা কত নাম্বার প্রশ্ন হবে? এটা হবে 4 নাম্বার প্রশ্নের উত্তর। 4 নাম্বার প্রশ্নের উত্তর। চলো দেখি কি বলছে। এক প্রান্ত থেকে উলম্বভাবে ঝোলানো 3 মিটার দীর্ঘ এবং 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা হালকা দণ্ডের উপাদানের পয়সনের অনুপাত এবং ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে 0.3 এবং ইয়ংয়ের গুণাঙ্ক এত। বলেছে 1200 কেজি ভরের একটা বস্তুকে দণ্ডটির অন্য প্রান্ত থেকে ঝুলিয়ে দেওয়া হলো, দণ্ডটির পার্শ্বীয় বিকৃতি নির্ণয় করো। দণ্ডটির পার্শ্ব বিকৃতি নির্ণয় করো। আসো দেখি কি বলছে, কি কি ডেটা দেওয়া আছে। আচ্ছা, প্রশ্ন তুলতে সময় দেই। আসো, প্রশ্ন তুলতে সময় দিয়ে দেই। না, তোমাদেরকে আর এভাবে সময় দিব না, যাও। 20 ঘন্টা সময় দিয়ে দিলাম, 20 ঘন্টা সময় দিয়ে দিলাম প্রশ্ন তোলার জন্য। এই মাইট দিব সুমাইয়া মাহাক 10⁻³ কোথা থেকে আনছেন? 1 মিলিমিটারকে মিটারে কনভার্ট করছি, 1 মিলিমিটারকে মিটারে কনভার্ট করছি, ব্যাসার্ধ ছিল। যাক, এই যে অনেকক্ষণ টাইম দিয়েছি বলে তোমরা খুশি হয়েছো, বাহ, থ্যাঙ্কস দিয়ে দিয়েছো, বাহ। তোমাদের মতন এরকম সহজ সরল শিক্ষার্থী আসলে শিক্ষকের জন্য কি বলবো, ব্লেসিং। তোলা হয়ে গেছে? ডান, ডান, ডানা ডান, ডান। এখনো তোলা হয়নি? সিয়াম, তাড়াতাড়ি। ডান, ওকে, গেল। আসো কি বলছে খেয়াল করো। এক প্রান্ত থেকে উলম্বভাবে ঝোলানো 3 মিটার দীর্ঘ এবং 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে এল দেওয়া আছে 3 মিটার এবং ব্যাসার্ধ দেওয়া আছে আর সমান সমান 3 সেন্টিমিটার। ব্যাসার্ধ বিশিষ্ট একটা হালকা দণ্ডের উপাদানের পয়সনের অনুপাত হচ্ছে 0.3 এবং ইয়ংয়ের গুণাঙ্ক y সমান সমান 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। 1200 কেজি ভরের একটা বস্তুকে দণ্ডটির অন্য প্রান্ত থেকে ঝুলিয়ে দেওয়া হলো, দণ্ডটার পার্শ্ব বিকৃতি কত নির্ণয় করো। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখো, যদি পার্শ্ব বিকৃতি বের করতে চাই তাহলে আগে দৈর্ঘ্য বিকৃতি জানা লাগবে। তাহলে দৈর্ঘ্য বিকৃতি বের করার জন্য স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা সমান সমান কি লিখব? এফ ডিভাইডেড বাই এ ওয়াই। খেয়াল করো ভাইয়া, যেহেতু আমাদের বলছে পার্শ্ব বিকৃতি বের করতে, তাহলে তো আমাদের পয়সনের অনুপাত আছে, তাহলে দৈর্ঘ্য বিকৃতি লাগবে। সো দৈর্ঘ্য বিকৃতিটা আমরা আগে বের করছি। সো ডেল্টা এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ইজ ইকুয়ালস টু, এফ এর জায়গায় বসাচ্ছি এম জি, এর জায়গায় বসাচ্ছি পাই আর স্কয়ার ইনটু ওয়াই। ভেরি গুড, ভেরি ভেরি গুড। এম এর মান কত বলো? 1200। জি এর মান হচ্ছে 9.8,
পাই ইন্টু আর এর মান কত ভাই 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার মানে 0.03 এর ওপরে স্কয়ার ইন্টু ওয়াই এর মান হচ্ছে 2 ইন্টু 10⁻11 সমান সমান কত হয় দেখো, কত হয় দেখো, কত হয় 1200 ইন্টু 9.8 ডিভাইডেড বাই পাই ডিভাইডেড বাই 0.03 এর ওপরে স্কয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 10⁻11 এটা আসে 2 ইন্টু 10⁻⁻5। তাহলে খেয়াল করো পার্শ্ব বিকৃতি যেটা, পার্শ্ব বিকৃতি বা পার্শ্বীয় বিকৃতি একই কথা, এটা হচ্ছে সিগমা ইন্টু অনুদৈর্ঘ্য বিকৃতি, সিগমা ইন্টু এই যে অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমরা এখান থেকে সিগমার মান ছিল 0.3 ইন্টু এই যে 2 ইন্টু 10⁵, ব্যাস এটা আসছে 6.24 ইন্টু 10⁻⁻6 এত। ঠিক আছে, দেখো তো প্রিয় বাচ্চা কাচ্চারা হিসাব নিকাশ ঠিক আছে কি না। আশা করি সকল হিসাব নিকাশ শুদ্ধভাবে দেখানো হয়েছে। ঠিক আছে, বুঝেছ? ঠিক আছে, গুড। পরের টপিক কি দেখি। আচ্ছা, এটা হোমওয়ার্ক দিয়ে দেই, একই রকম প্রশ্ন, প্রায় একই রকম প্রশ্ন। দেখো 200 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা তারকে ভার দিয়ে টান বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য এতটুকু বৃদ্ধি পায়। তারটির ব্যাস 1 মিলিমিটার হলে দৈর্ঘ্য বৃদ্ধির ফলে তারের ব্যাস কতটুকু হ্রাস পাবে? তারের উপাদানের পয়সনের অনুপাত দেওয়া আছে 0.241। তাহলে দেখো দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে, তার মানে দৈর্ঘ্য বিকৃতি জানি, ব্যাস দেওয়া আছে, ব্যাসের পরিবর্তন কতটুকু সেটা বের করতে হবে পয়সনের অনুপাত দিয়ে। তাহলে এটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম, এইটা আমরা হোমওয়ার্ক দিয়ে রাখলাম। ঠিক আছে, দাঁড়া উত্তর কি এখানে যদি থাকে তাহলে আমি তোমাদেরকে উত্তরটা বলে দিতে পারবো। না, উত্তর একবারে হিসাব করা নাই, কিন্তু সহজ, বের করে ফেলতে পারবা। পারবা তো? পারবা ইনশাল্লাহ, থ্যাংক ইউ। এবার আসো দেখি আমরা, যদি আমাদের একটা তারের আয়তন পরিবর্তন না হয় তাহলে পয়সনের অনুপাত কত হবে? কোনো একটা তারকে মনে করো আমরা ধরে টান দিছি, সো টান দেওয়ার ফলে স্বাভাবিকভাবে আমাদের কি চিন্তা আসে যে তার হয়তো আয়তনের একটা পরিবর্তন হবে। কিন্তু যদি এমন হয় যে তারের উপাদানটা এরকম যে আমরা তারটাকে যখন টান দিছি তখন সেটা এমনভাবেই তার অণুগুলার মধ্যে দূরত্ব তৈরি হয়ে গেছে যে নতুন অবস্থাতেও তার আয়তন আদি অবস্থার আয়তনের সমান, আগের অবস্থা এবং পরের অবস্থার আয়তন সমান থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই সমস্ত উপাদানগুলার পয়সনের অনুপাতটা কত হবে এইটা আমরা এখন একটু দেখতে চাই। সো খেয়াল করো, মনে করো আমাদের কাছে একটা সিলিন্ডার আকৃতির তার আছে, আমাদের কাছে একটা সিলিন্ডার আকৃতির তার আছে। এই তারের ব্যাসার্ধ মনে করলাম আর এবং তারের দৈর্ঘ্য মনে করলাম এল। তাহলে বলো তো তারের যে আয়তন সেটা কত হবে? পাই আর স্কয়ার এল হবে। গুড, এটা হচ্ছে আমাদের এই তারটুকুর আয়তন। এখন আমরা বের করতে চাই আয়তন পরিবর্তন না হলে এটার পয়সনের অনুপাত কত হবে, তাই তো? সো আমরা কি করব দেখো, আমরা এই আয়তনটা বলতো কখন পরিবর্তন হতে পারে? যদি তারের ব্যাসার্ধ চেঞ্জ হয়ে যায় তাহলে আয়তন পরিবর্তন হতে পারে, দৈর্ঘ্য চেঞ্জ হয়ে গেলে আয়তন পরিবর্তন হতে পারে। আমরা যেটা করব, যে কোনো একটা ভ্যারিয়েবলের সাপেক্ষে এই আয়তনটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। মনে করলাম সেই ভ্যারিয়েবলটা হচ্ছে এক্স, এক্স একটা ভ্যারিয়েবলের সাপেক্ষে আমরা এই আয়তনটাকে মনে করো কি করছি, ডিফারেন্সিয়েট করছি। এখন এই ডিফারেন্সিয়েশন আমরা যদি করি, বাম পাশ থেকে যদি করি, তাহলে বলো তো এই ডান পাশে কি আসবে? ddx অফ পাই আর স্কয়ার এল। এই এক্সটা নিয়ে বেশি ভাববার চিন্তা দরকার নাই। এক্স হচ্ছে যে কোনো একটা ভ্যারিয়েবল যেটা হচ্ছে আর এর সাথে পরিবর্তন হয়, এল এর সাথে পরিবর্তন হয়, আয়তনের সাথেও পরিবর্তন হয়। সো আমরা পরবর্তীতে এটাকে কাটাকাটি করে দিব, সো এটা নিয়ে আমাদের চিন্তা করার সমস্যা নাই। সো খেয়াল করো, যদি আমরা ddx অফ v সমান সমান
যেহেতু এখানে ভ্যারিয়েবল দুইটা আর এবং এল, দুইটাকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। সো দুইটাকে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসছে দেখি, যে পাই ইন্টু এলকে বাইরে রাখলে এখানে থাকবে ডি আর স্কোয়ার ডিডি এক্স অফ আর স্কোয়ার, প্লাস যদি আমি পাই ইন্টু আর স্কোয়ারকে বাইরে রাখি তাহলে এখানে আসছে ডিডি এক্স অফ এল, ডিডি এক্স অফ এল। এখন একটা কাজ করব, দেখো এখান থেকে ডিডি এক্স অফ ভি সমান সমান পাই ইন্টু এল, আর স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 2r ইন্টু ডিডি এক্স অফ আর। ঠিক আছে, যে চেইন রুল দিয়ে করলাম, আর স্কোয়ারকে আগে আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, তারপর এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, প্লাস পাই আর স্কোয়ার ডিডি এক্স অফ এল। তো আমরা তো এক্সটাকে ডিফাইন করি নাই, এক্স কি জিনিস। সো এই জন্য এবার আমরা দুই পাশে ডিএক্স দিয়ে সবগুলাকে গুণ করে দিব। সো ডিএক্স দিয়ে যদি সবগুলাকে গুণ করে দেই তাহলে ডিভি সমান সমান ডিভি সমান সমান 2 পাই আর এল ইন্টু ডিআর, আর এখান থেকে থাকবে প্লাস পাই আর স্কোয়ার ডিএল। তুমি এটাকে এভাবে আপাতত চিন্তা করতে পারো যে প্রত্যেকটা জায়গা থেকে ডিএক্স গুলাকে আমরা সরাই দিছি। সো তাহলে ডিভি সমান সমান 2 পাই আর এল ইন্টু ডিআর প্লাস পাই আর স্কোয়ার ডিএল। এইবার একটা কাজ করি, আমাদের যেহেতু আয়তনের পরিবর্তন হচ্ছে না, তাইলে বলো তো আয়তনের পরিবর্তন না হলে একটা কাজ করি, আয়তন দিয়ে দুই পাশে ভাগ করে দেই। দেখো আয়তন দিয়ে যদি দুই পাশে ভাগ করে দেই 2 পাই আর এল ডি আর, নিচে থাকবে হচ্ছে পাই আর স্কোয়ার এল, কারণ আমরা আয়তন দিয়ে দুই পাশে ভাগ করে দিছি, পাই আর স্কোয়ার ডি এল ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার এল, পাই আর স্কোয়ার এল। সো খেয়াল করে দেখো এখান থেকে আমাদের পাই পাই কাটা, একটা আর কাটা, এল এল কাটা, এখান থেকে পাই পাই আর স্কোয়ার কাটাকাটি হয়ে যাচ্ছে। তো ডিভি বাই ভি এটা সমান সমান তাহলে আসছে 2 ইন্টু ডিআর বাই আর প্লাস ডিএল বাই এল। দেখো আমরা একটা সুন্দর ফরমেশনে নিয়ে আসলাম। এই পাশটা কিন্তু দেখো পার্শ্বীয় বিকৃতি নির্দেশ করছে এবং এই পাশটা কিন্তু আমাদের দৈর্ঘ্য বিকৃতি নির্দেশ করছে, তাই না? সো আমাদের মেইন টার্গেট ছিল কিন্তু আমাদের পয়সনের অনুপাতটা বের করা আয়তনের পরিবর্তন না হলে কত, তাই না? সো পয়সনের অনুপাতের ভিতরে কে আছে, দৈর্ঘ্য বিকৃতি আছে, পার্শ্বীয় বিকৃতি আছে। খেয়াল করে দেখো আমরা কিন্তু একটু কাছাকাছি চলে আসছি, দৈর্ঘ্য বিকৃতি নিয়ে আসছি, পার্শ্বীয় বিকৃতি নিয়ে আসছি, এবং আয়তনের পরিবর্তন না হওয়া মানে এই পার্টটুকুর ভ্যালু কত, 0। সো তাহলে খেয়াল করো আমরা ডিভি বাই ভি এটা যদি আয়তনের পরিবর্তন 0 হয়, মানে আয়তনের পরিবর্তন না হলে আয়তনের পরিবর্তন না হলে, আয়তনের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে ডিভি বাই ভি এটা সমান সমান কত, 0 না? তাহলে 0 ইজ ইকুয়ালস টু আসছে 2 ইন্টু পার্শ্ব বিকৃতি প্লাস ডিএল বাই এল বা আমাদের দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি 2 ইন্টু ডিআর বাই আর, এটা মাইনাস চলে আসবে ইন্টু ডিএল বাই এল। সো তাহলে দেখো এখান থেকে আসছে মাইনাস ডিআর বাই আর ডিভাইডেড বাই ডিএল বাই এল ইজ ইকুয়ালস টু 1/2। সো আমাদের এই পার্টটাই মূলত কি ছিল, পয়সনের অনুপাত ছিল না? সো পয়সনের অনুপাত আসছে কত, হাফ। তাহলে পয়সনের অনুপাত হাফ কখন হবে, যখন কোনো একটা তারের আয়তন পরিবর্তন হবে না, তখন কিন্তু পয়সনের অনুপাত হাফ হবে। বুঝছো? সো পয়সনের অনুপাত ধনাত্মক থাকলে ভি সেম থাকতে পারে না। পয়সনের অনুপাত যখন 0.5 ওই সময় কেবলমাত্র আয়তনটা কনস্ট্যান্ট থাকবে, আয়তনটা অপরিবর্তিত থাকবে। কারণ দেখো যদি আমাদের আয়তনের পরিবর্তন থাকে, আয়তন একটা বিকৃতি হয়, তাহলে কি এটার ভ্যালু তুমি আর 0 লিখতে পারবা না কিন্তু। সো সেই সময় কিন্তু এটার অনুপাতও আর হাফ হবে না। তাইলে এই প্রমাণটা একটু খেয়াল রেখো, অনেক সময় গ নাম্বার প্রশ্নে কিন্তু এই প্রশ্নটা দিয়ে দিতে পারে যে দেখাও যে আয়তন বিকৃতি
শূন্য হলে পয়সনের অনুপাত 0.5। ঠিক আছে, ওকে। তাহলে খেয়াল করো, পুরোটা আরেকবার করি। আমাদের প্রথমে একটা তার, সেই তারের ব্যাসার্ধ আর এবং দৈর্ঘ্য এল, তারের আয়তন কত সেটা আমরা লিখলাম পাই আর স্কোয়ার এল। ঠিক আছে, এখন আমরা যদি এটাকে যে কোনো একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েটটা কেন করছি তুমি দেখো, এন্ড গোলটা কি? এন্ড গোলটা হচ্ছে আমাদের পার্শ্ব বিকৃতি নিয়ে আসা এবং দৈর্ঘ্য বিকৃতি নিয়ে আসা। এইটা নিয়ে আসার জন্যই কিন্তু যত কাজ। সো আমরা এটাকে ডিফারেন্সিয়াল ফর্মেটে লিখছি। সো যখন এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলাম, এটা কিন্তু টোটাল ডিফারেন্সিয়েশনটাই করছি আমরা। সো ডিএক্স এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করছি, তখন এখান থেকে আমাদের দেখো পাই এলটা বাইরে চলে আসলো, ডিআর স্কোয়ার বাই ডিএক্স, আর পাই আর স্কোয়ার বাইরে চলে আসলো, ডিএল বাই ডিএক্স। এখান থেকে পরবর্তীতে আমরা ডিএক্সগুলোকে সরাই দিলাম। সো ডিভি সমান সমান থাকছে কত? 2 পাই আর এল ডিআর। এটা ডিফারেন্সিয়েশন করার পর যা আসছে তাই। এরপরে কি করলাম, এখানে আয়তন বিকৃতি নিয়ে আসার জন্য কি, এটা তো আয়তনের পরিবর্তন। সো এটাকে যদি আদি আয়তন দিয়ে ভাগ দিই তাহলে আয়তন বিকৃতি পাবো। সো আয়তন দিয়ে যখন ভাগ দিলাম, আয়তন মানে কত? পাই আর স্কোয়ার এল, পাই আর স্কোয়ার এল, এই যে আয়তন মানে এটা ছিল। তাহলে ভাগ দেওয়ার পরে আমরা এরকম একটা ফরম্যাট পেলাম। আয়তনের পরিবর্তন না হলে ডিভি বাই ভি সমান 0। তাহলে এখান থেকে আমাদের কিন্তু দেখো যে ইয়াটা আসলো, পয়সনের অনুপাত আসলো, সেটা হচ্ছে 0.5। তার মানে আমরা যেটা পেলাম, আয়তনের পরিবর্তন না হলে, সুতরাং কোনো একটা তারের আয়তনের পরিবর্তন যদি না হয়, আয়তনের পরিবর্তন না হলে পয়সনের অনুপাত হয় 0.5। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে, গেল। এইবার আসো আরেকটা ছোট্ট জিনিস আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে ওজনের কারণে দৈর্ঘ্য বৃদ্ধি আছে। এটা একটু অ্যাডভান্স টপিক, আমরা আগে আসো সঞ্চিত শক্তিটা কভার করে আসি। সঞ্চিত শক্তিটা আগে আমরা কভার করে আসি। সঞ্চিত শক্তি বলতে কি দেখো, আমরা যখন একটা স্প্রিংকে টেনে লম্বা করছি, স্প্রিংটাকে সাম্যাবস্থান থেকে যখন এর দৈর্ঘ্য বৃদ্ধি করছি, তখন কি তার মধ্যে একটা সঞ্চিত শক্তি ছিল? আবার যখন স্প্রিংকে আমরা সংকুচিত করছি, তখনও কিন্তু স্প্রিংয়ের মধ্যে একটা সঞ্চিত শক্তি ছিল। সেই সঞ্চিত শক্তির মান কত আমরা পাইছিলাম? হাফ কে এক্স স্কোয়ার, তাই না? ঠিক তেমনি একটা তারকেও যখন আমরা টেনে লম্বা করব, তখনও বলতো আমরা তো একটা কাজ করছি। সো যখন আমরা কাজ করছি, এটার কি গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে? না। তাহলে আমরা যে কাজ করলাম, যে এনার্জিটা দিলাম, সেই এনার্জিটা কোথায় চলে গেছে? সেই এনার্জিটা ওই তারের মধ্যেই কিন্তু জমা হয়ে গেছে। তাহলে যেই শক্তিটুকু জমা থাকলো, সেটাকে আমরা বলছি সঞ্চিত শক্তি। এবং এই সঞ্চিত শক্তিটা আসলে কতটুকু? যতটুকু কাজ আমি ওই তারের উপরে করছি, সেই পরিমাণ কাজই কিন্তু আসলে সঞ্চিত শক্তির সমান। ঠিক আছে, তাহলে দেখো, আমরা যদি কৃতকাজ বের করতে চাই, আমরা যদি সঞ্চিত শক্তি বের করতে চাই, একটু খেয়াল করো, আমরা যদি চাই ওই তারের মধ্যে সঞ্চিত শক্তি কত, তাহলে শক্তি সঞ্চিত হবে কেন? কারণ আমি ওর উপর কাজ করছি। তাহলে সঞ্চিত শক্তির মানটা হবে কিন্তু তারের উপর কৃত কাজের সমান। তারের উপর যে কৃত কাজ, তারের উপর যে কৃত কাজ, সে কৃত কাজ এর পরিমাণ কিন্তু সঞ্চিত শক্তির সমান। ঠিক আছে, কৃত কাজ সমান সমান হচ্ছে সঞ্চিত শক্তি। সো আমরা মনে করো এইটা হচ্ছে আমাদের একটা সিলিং, এই সিলিং থেকে আমরা একটা তারকে প্রথমে ঝুলিয়ে দিলাম। ঠিক আছে, এই সিলিং থেকে আমরা একটা তারকে ঝুলাই দিছি। সো ঝুলাই দেওয়ার পরে আমরা যখন এর ওপরে একটা এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, আমরা দেখলাম যে তারটার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে গেল। আগে দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল, এখন এটার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে গেল স্মল এল পরিমাণে, স্মল এল পরিমাণে। আচ্ছা বলো তো, আমরা তাইলে যদি কৃত কাজ বের করি, কাজ সমান সমান জানি আমরা বল গুণ সরণ, বল গুণ সরণ। তাহলে বল প্রয়োগ করছি এফ, সরণ হয়েছে এল, তাহলে এটাই তো আমাদের কৃত কাজ হওয়ার কথা। কিন্তু খেয়াল করো, আমরা যে ডাব্লিউ কৃত কাজ সমান সমান বল গুণ সরণ বলছিলাম, এটা কখনকার জন্য সত্য? কৃত কাজ সমান সমান বল গুণ সরণ, এই সিম্পল ইকুয়েশনটা কখনকার জন্য সত্য? যখন আমাদের একটা কনস্ট্যান্ট ফোর্স থাকে, যখন আমাদের একটা ফিক্সড ফোর্স থাকে, তখন কিন্তু ওই ফিক্সড ফোর্স কনস্ট্যান্ট বল এফকে সরণ দিয়ে গুণ দিলে আমরা কৃত কাজ পেয়ে যাই। এখন কথা হচ্ছে ভাইয়া, এই এফটা কি আসলে কনস্ট্যান্ট ছিল? দৈর্ঘ্য বৃদ্ধি যাই হোক না কেন, সব সময় কি আমরা এই এফ পরিমাণ বলই দিয়ে রাখছিলাম? বা এই এফ পরিমাণ বল দিয়ে কি আমরা তার যে দৈর্ঘ্য বৃদ্ধিটা, এই এফ পরিমাণ বল দিয়ে কি আমি তাকে আরও বেশি দৈর্ঘ্য বৃদ্ধি করতে পারবো? যেমন ধরো, আমরা যখন একটা ব্লককে এফ পরিমাণ বল দিই,
তখন কি আমরা যত খুশি তত পর্যন্ত কিন্তু এই বলটা দিতে পারি এবং যতক্ষণ বল দেই তার স্মরণ কিন্তু হতেই থাকে। কিন্তু এই ক্ষেত্রে বলো তো, এই যে এফ পরিমাণ বল দিয়ে যে তার দৈর্ঘ্য স্মল এল হলো, এফ পরিমাণ বল আমি এভাবে চিন্তা করতে পারি, একটা ভর ঝুলাই দিছি, একটা ভর ঝুলাই দিয়ে যে তার দৈর্ঘ্য স্মল এল পরিমাণে বৃদ্ধি পেল, ওই ভরটা ঝুলাই দেওয়ার ফলে কি তার দৈর্ঘ্য এখন আজীবন বাড়তেই থাকবে এরকম হচ্ছে না। কিন্তু যদি আমি তারের দৈর্ঘ্য আরও বাড়াতে চাই, আমাকে বল আরও বাড়াতে হবে, তারের দৈর্ঘ্য আরও বৃদ্ধি করতে চাইলে আরও বল কিন্তু আমাকে দেওয়া লাগবে। তার মানে এটা কিন্তু আসলে কোনো কনস্ট্যান্ট ফোর্স না, এটা একটা ভ্যারিয়েবল ফোর্স। তুমি যদি ফর্মুলার দিকেও তাকাও, পীড়ন সমান সমান ছিল বিকৃতি ইন্টু গুণাঙ্ক। সো এখান থেকে বল সমান সমান আসছে y ইন্টু এ ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল। সো খেয়াল করে দেখো, এইখানে কিন্তু এটা হচ্ছে আমাদের সেই বল আর এইটা হচ্ছে আমাদের সেই সরণটা বা দৈর্ঘ্য বৃদ্ধিটা। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির মান যত হবে প্রযুক্ত বলের মান তত দেওয়া লাগবে। দৈর্ঘ্য বৃদ্ধি যদি দ্বিগুণ করতে চাই, বলও কত করা লাগবে? দ্বিগুণ করা লাগবে। এটা যদি 10 গুণ 20 গুণ করতে চাই, বলও কিন্তু কত গুণ করা লাগবে? 20 গুণ করা লাগবে। সো তার মানে আমাদের কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি যেইটা সেটা কিন্তু প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক। তাহলে এই বলটা কি আর কনস্ট্যান্ট কোনো ফোর্স হলো? এইটা কোনো কনস্ট্যান্ট ফোর্স হলো না, এটা একটা ভ্যারিয়েবল ফোর্স হলো। তাহলে ভ্যারিয়েবল ফোর্স দ্বারা কৃতকাজ বের করার জন্য আমরা কিভাবে বের করি? আমরা প্রথমে একটা ক্ষুদ্র কাজ বের করি, ডিডাব্লিউ। সো মনে করলাম এই এফ বল প্রয়োগের ফলে বস্তুর একটা ক্ষুদ্র সরণ হয়েছে ডিএল, বস্তুর একটা ডিএল পরিমাণ ক্ষুদ্র দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। তাহলে ডিডাব্লিউ সমান সমান হচ্ছে এফ ডিএল। এবং যদি আমি টোটাল কাজ বের করতে চাই তাহলে কি করব? টোটাল কাজ বের করতে চাই কখনকার জন্য? টোটাল কাজ যে শূন্য দৈর্ঘ্য বৃদ্ধি থেকে এল পর্যন্ত দৈর্ঘ্য বৃদ্ধি করতে টোটাল কাজ কত? তাহলে টোটাল কাজ হবে এফ এর মান কত পাইছি আমরা? ওয়াই এ ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল ডিএল। 0 থেকে এল পর্যন্ত যদি দৈর্ঘ্য বৃদ্ধি করি তাহলে দেখো ওয়াই এ বাই ক্যাপিটাল এল এই পার্টটা কনস্ট্যান্ট, ভিতরে থাকছে এল ডিএল 0 থেকে এল পর্যন্ত। তাহলে এখান থেকে আসে ওয়াই এ বাই ক্যাপিটাল এল, এটার মান কত? এল স্কোয়ার বাই 2, এটার মান হচ্ছে এল স্কোয়ার ডিভাইডেড বাই 2, এবং এখান থেকে 0 থেকে এল। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা কি? সেটা হচ্ছে ওয়াই এ ডিভাইডেড বাই এল ইন্টু এল স্কোয়ার ডিভাইডেড বাই 2, কারণ এটা তো -0 হয়ে গেল, আশা করি বুঝছো। এটা তো 0 হয়ে গেল, তাহলে এখানে কি থাকে? এখানে থাকছে ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ক্যাপিটাল এল। তাহলে একটু খেয়াল করো এটাকে কি লেখা যায়? ওয়াই ইন্টু ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল। বলো তো এই পার্টটা আসলে কি? এই পার্টটা কি আমাদের এফ এর সমান না? তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু এফ ইন্টু স্মল এল, হাফ ইন্টু এফ ইন্টু স্মল এল। এভাবেও এটাকে কিন্তু আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে? সো তাহলে আমরা দেখলাম যে তারটাকে যদি আমরা এল দৈর্ঘ্য পর্যন্ত দৈর্ঘ্যে বৃদ্ধি করতে চাই তাহলে তার উপরে কত কাজ করা লাগবে, এবং যে পরিমাণ কাজ করতে হবে এটাই কিন্তু তারের মধ্যে সঞ্চিত শক্তির সমান। যে পরিমাণ কাজ আমরা করব এই পরিমাণ শক্তি কিন্তু তার মধ্যে জমা থাকবে। এখন আসো আমরা একটা ছোট্ট গ্রাফ দেখে ফেলি যে আমাদের বল বনাম দৈর্ঘ্য বৃদ্ধি, মানে বাহ্যিক বল বনাম দৈর্ঘ্য বৃদ্ধি। খেয়াল করো, এটা হচ্ছে বাহ্যিক বল আর এটা হচ্ছে কি? দৈর্ঘ্য বৃদ্ধি। সো বাহ্যিক বলের সাথে দৈর্ঘ্য বৃদ্ধির যে সম্পর্কটা, বাহ্যিক বলের সাথে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধির যে সম্পর্কটা, এই সম্পর্কটা আসলে বলতো যদি সরলরৈখিকভাবে প্রকাশ করা, মানে যদি আমরা গ্রাফে প্রকাশ করি তাহলে কি হচ্ছে? এফ সমান সমান ওয়াই এ ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল, তাই না? খেয়াল করো ভাই, এটাকে আমরা রাখছি ওয়াই অক্ষ বরাবর, এটাকে আমরা রাখছি এক্স অক্ষ বরাবর, এবং এই পুরা পার্টটাকে একটা নির্দিষ্ট তারের জন্য কনস্ট্যান্ট না? তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স। তাহলে এই গ্রাফটা কেমন হবে? একটা মূলবিন্দুগামী সরলরেখা হবে। দেখো গ্রাফ থেকেই তুমি বুঝতে পারছো দৈর্ঘ্য বৃদ্ধির সাথে এফটা যেহেতু পরিবর্তনশীল, তার মানে এটা কিন্তু একটা পরিবর্তনশীল বল। সো পরিবর্তনশীল বলে আমরা যখন কৃতকাজ বের করতে চাই তখন আমরা কি করি? কৃতকাজ বের করতে চাইলে আমরা কিন্তু যে কোনো ক্ষেত্রেই, ধরো বল গুণ সরণ আছে, তাহলে আমরা কাজ বের করতে চাইলে কি করি? কাজ বের করতে চাইলে আমরা এরিয়াটা বের করি না? সো এটা হলো 0 পয়েন্ট, এটা এল পয়েন্ট, এইটা হচ্ছে আমাদের এফ পয়েন্ট, এটা হলো এফ। সো তাহলে দেখো আমরা যদি এখানকার সঞ্চিত শক্তি বা কৃতকাজের পরিমাণ বের করতে চাই তাহলে যে বল গুণ সরণের গ্রাফ থেকে যদি ক্ষেত্রফল বের করি তাহলে কত হচ্ছে? এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো হাফ ইন্টু উচ্চতা হলো এফ আর ভূমি হচ্ছে কত? স্মল এল।
সো আমরা যদি এটাকে ভাঙাই, এফটাকে ভাঙাই, এফকে ভাঙালে কি আসে, ওয়াই এ ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল ইন্টু এল। তাহলে এখান থেকে আসছে হাফ ইন্টু ওয়াই এ বাই এল ইন্টু স্মল এল স্কোয়ার, স্মল এল স্কোয়ার। একটু যদি লক্ষ্য করো দেখবা এই সমীকরণটা এক্স্যাক্টলি আমাদের কিন্তু ওই স্প্রিংয়ের মতন, একদম এক্স্যাক্টলি স্প্রিংয়ের মতন। খেয়াল করলে দেখো যে আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে সূত্র কি ছিল, এফ সমান সমান ছিল কে ইন্টু এক্স, মনে আছে? পরিবর্তনশীল বল এফ সমান ছিল কে ইন্টু এক্স, এটা ছিল স্প্রিং কনস্ট্যান্ট। তাহলে বলো তো সেই এফ এর জায়গায় এখানেও এফ আছে, এটা ছিল স্প্রিং কতটুকু প্রসারিত হলো বা সংকুচিত হলো সেটা এখানে আছে। তাহলে কে যেই পার্টটা ছিল সেটা কি আসলে এই ওয়াই এ বাই ক্যাপিটাল এল দিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে না? তাহলে আমাদের সঞ্চিত শক্তি ছিল হাফ কে এক্স স্কোয়ার। মনে করে দেখো এই স্প্রিং এর জন্য সঞ্চিত শক্তি ছিল হাফ কে এক্স স্কোয়ার। তো আমাদের এখানে কে এর জায়গাটা কাকে দিয়ে প্রতিস্থাপিত হয়েছে, ওয়াই এ ডিভাইডেড বাই এল দিয়ে প্রতিস্থাপিত হয়েছে, আর এক্স এর জায়গাটা স্মল এল দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। তাহলে খেয়াল করো একদম সেম সূত্রই কিন্তু আসছে, সেম সূত্রই কিন্তু আসছে। বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে আমাদের তারের যে কোনো একটা দৈর্ঘ্য বৃদ্ধির জন্য তারের মধ্যে কতটুকু শক্তি সঞ্চিত হবে সেই সঞ্চিত শক্তির পরিমাণটা। ভাইয়া হাফ কেমনে আনলেন? দেখো ভাইয়া, দেখো হাফ কিভাবে আসলো। এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো তো। ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা না? সো আমাদের হাফ ইন্টু এই যে উচ্চতা কতটুকু, উচ্চতা হলো এফ, বাহ্যিক বল কতটুকু দেওয়া হয়েছে এফ, আর ভূমি কতটুকু 0 থেকে এল পর্যন্ত এই যে এল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, গুড। তাহলে এখান থেকে এই যে এফ এর জায়গাতে এফ মানে কত ছিল, এফ মানে ছিল ওয়াই ইন্টু এ ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল, সেটা এখানে বসালাম, এখান থেকে কৃত কাজ পেয়ে গেলাম। আর এটা পরে আমরা রিলেট করছি কার সাথে, স্প্রিং এর সাথে রিলেট করছি, যে সূত্রের ফরম্যাটগুলো এক্স্যাক্টলি একই রকম। যেমন ওখানেও কিন্তু হাফ ইন্টু এফ এক্স লেখা যায়, স্প্রিং এর দ্বারা কৃত কাজের জন্য বা সঞ্চিত শক্তির জন্য হাফ ইন্টু এফ এক্স লেখা যায়, অথবা হাফ কে এক্স স্কোয়ার লেখা যায়, এখানেও তাই হাফ ইন্টু এফ এল লেখা যায়, অথবা হাফ ইন্টু এই যে কে এর জায়গায় যে বসলো ইন্টু এল স্কোয়ার। ঠিক আছে? দুর্যবল অপার্স ক্লাসরুম থেকে দেখে ফেলো। তাইলে দেখো আমরা একটু রিক্যাপ করি। সো আমাদের সঞ্চিত শক্তি, একটা তারকে যখন আমরা টেনে লম্বা করছি তখন এর মধ্যে কতটুকু শক্তি সঞ্চিত হবে সেটা আমরা বের করতে চাচ্ছিলাম। সো আমরা দেখলাম যে যখন আমি তারকে টেনে লম্বা করছি তারের দৈর্ঘ্য প্রসারিত হচ্ছে, তো এখানে আমি কোনো কনস্ট্যান্ট বল দিয়ে কিন্তু আজীবন দৈর্ঘ্য বৃদ্ধি করতে পারবো না। আমার দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য একটা পরিবর্তনশীল বল সবসময় লাগবে। তাহলে আমরা বল ইন্টু সরণ দিয়ে কাজ বের করতে পারবো না, আমাদের এখানে ইন্টিগ্রেশন করা লাগবে, কারণ এটা পরিবর্তনশীল বল। কেন পরিবর্তনশীল বল সেটা আমরা এখান থেকে দেখছি, যে দেখো দৈর্ঘ্য যত বৃদ্ধি করতে হবে বলের মান তত বাড়াতে লাগবে। তাহলে আমাদের এখানে এই এফ আর এল কিন্তু এটা মানে এফটা দিয়ে আমরা বুঝতে পারছি এটা একটা পরিবর্তনশীল বল, বলটা সবসময় চেঞ্জ হচ্ছে। তাহলে এখান থেকে আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করার জন্য আমরা কি করি, আমরা খুব ক্ষুদ্র একটা সরণ যদি ডিএল পরিমাণ বৃদ্ধি করতে চাই, এই তারের দৈর্ঘ্য যদি আমরা ক্ষুদ্র ডিএল পরিমাণ বৃদ্ধি করতে চাই, তাহলে যতটুকু কাজ হবে সেই কাজের পরিমাণ কত, ডাব্লিউ সমান সমান বা ডিডাব্লিউ সমান সমান এফ ডিএল। এখন আমি যদি এরকম 0 থেকে এল পর্যন্ত দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাই, তাহলে সম্পূর্ণটাকে আমি যদি ইন্টিগ্রেট করি 0 থেকে এল পর্যন্ত, তাহলে দেখো এফ এর জায়গাতে ওয়াই এ ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল, এরপর জাস্ট নর্মাল ইন্টিগ্রেশন করে গেছি, করে আমরা এই রেজাল্টটা পাইছি। তাহলে সঞ্চিত শক্তির ভ্যালু হচ্ছে এই হাফ ইন্টু ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু এল, এভাবে লিখতে পারো অথবা এভাবে লিখতে পারো। এরপরে আমরা দেখলাম যে বল এর সাথে যে দৈর্ঘ্য বৃদ্ধি, এটার যদি আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি, তাহলে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধির সাথে বল, খেয়াল করো এটা কিন্তু একটা ওয়াই, এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বসাইছি, এটাকে এক্স অক্ষ বরাবর বসাইছি, এটা একটা মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে মূলবিন্দুগামী সরলরেখা হলে আমরা কিন্তু এখানে এটা বল এটা সরণ, তাহলে কৃত কাজ যদি বের করতে চাই তাহলে এইটুকুর ক্ষেত্রফল বের করলেই হতো, এত ঝামেলা না করে। আমরা জানি বল আর সরণের গ্রাফের ক্ষেত্রফল বের করলে আমরা কাজ পাই, তাহলে এখানে যদি আমরা ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফলের মান কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো উচ্চতা হচ্ছে এফ আর ভূমি হচ্ছে এল, তাহলে সেটা আমরা বসালাম। এফ এর মান হচ্ছে এই সমীকরণ থেকে এফ সমান সমান কত, এল দৈর্ঘ্যের জন্য এফ এর মান কত হয়, এল দৈর্ঘ্যের জন্য এফ এর মান কত হয়, ওয়াই এ ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল। এটা একটু লিখে দিই যে এফ এর জন্য এই যে ওয়াই এ ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল।
তো সেটা বসালাম, বসে আমরা কিন্তু কাজ বের করে ফেললাম। এরপর বললাম এটা স্প্রিং এর সাথে একদম রিলেটেড একটা সূত্র, মানে স্প্রিং এর সাথে রিলেট করা যায় এই সূত্রটাকে। আমরা যেমন স্প্রিং এর ক্ষেত্রে দেখছিলাম এফ সমান সমান কে এক্স, এক্স ছিল প্রসারণ, এক্স ছিল প্রসারণ, এখানে এল হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, এফ হচ্ছে বাহ্যিক বল, এটা এফ এখানে স্প্রিং এর জন্যও তাই। জাস্ট এখানে যে স্প্রিং কনস্ট্যান্ট ছিল সেটা এখানে তারের জন্য হয়ে গেল ওয়াই এ ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। সো স্প্রিং এর জন্য আমরা দেখছিলাম হাফ কে এক্স স্কোয়ার, এখানে হাফ কে এর জায়গায় যদি এই পার্টটাকে বসাও তাহলে দেখো এক্স্যাক্টলি ফর্মুলাটা কিন্তু এটার মতনই কিন্তু হয়ে যায়। ঠিক আছে, ওকে। এইবার আমরা দেখব যে তারের মধ্যে আমরা তো কাজ করছি, ভালো কথা, তারের উপরে আমরা একটা কাজ করছি। এখন এই তারের মধ্যে কাজ করার ফলে কিন্তু তারের মধ্যে শক্তি সঞ্চিত হয়েছে, তাই না? এখন আমরা জানতে চাই এই শক্তিটা কি তার সম্পূর্ণ আয়তনের মধ্যে ছড়াই গেছে না? যেই পরিমাণ কাজ আমরা করছি এই কাজের ফলে বস্তুর মধ্যে তো একটা এনার্জি জমা হয়েছে, একটা বিভব শক্তি জমা হয়েছে। যেই সঞ্চিত শক্তিটা এর মধ্যে জমা হয়েছে, এই সঞ্চিত শক্তিটা পুরাটা আয়তনের মধ্যে ছড়ায় গেছে না? পুরাটা আয়তনের মধ্যে ছড়ায় গেছে। তাহলে একক আয়তনে কতটুকু শক্তি সঞ্চিত হয়েছে এটা আমরা বের করতে চাই। দেখো একটু বাইরের কথা বলি, মাথায় লোড পড়লে কয়েকবার রিক্যাপ দেখে নিও। বইয়ের বাইরের কথা বলো তো, আমরা কি বলছিলাম বিভব শক্তি কখন জমা হয় বস্তুর মধ্যে, মনে আছে কারো? কখন কোনো বস্তুর মধ্যে বিভব শক্তি জমা হয় বলো তো? কখন বস্তুর মধ্যে বিভব শক্তি জমা হয় মনে আছে? ভেরি গুড তুর্যপল। সংরক্ষণশীল বলের বিরুদ্ধে যখন আমরা কাজ করি তখনই কিন্তু বস্তুর মধ্যে কি হয়, বিভব শক্তি জমা হয়। যখনই আমরা কোনো সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করি, এটা মনে হয় এতদিনে 1000 বার বলে ফেলছি। সো সংরক্ষণশীল বল কোনগুলা ছিল? মহাকর্ষ বল ছিল, স্প্রিং বল ছিল, স্থির বৈদ্যুতিক বল ছিল, এবং আমাদের যে আন্তঃনবিক আকর্ষণ বল এটাও কিন্তু একটা আমাদের সংরক্ষণশীল বল। সো যখন এই সংরক্ষণশীল বলের বিরুদ্ধে গিয়ে আমরা দৈর্ঘ্য বৃদ্ধি করছি, সংরক্ষণশীল বলের বিরুদ্ধে গিয়ে আমরা কাজ করছি, তখনই কিন্তু এর মধ্যে একটা বিভব শক্তি জমা হয়েছে। এবং তুমি যদি বাহ্যিক বলটা ছেড়ে দাও তাইলে কিন্তু আবার সেটা আগের জায়গায় চলে আসবে। সো এর মধ্যে একটা কাজ করার সামর্থ্যও কিন্তু আসলে তৈরি হয়েছে। সো দেখো যখন মহাকর্ষ বল ছিল এমজি বলের বিরুদ্ধে যখন আমরা কাজ করছি এর মধ্যে কিন্তু একটা শক্তি সঞ্চিত হয়েছে। যখন আমরা হচ্ছে তোমার স্প্রিং বলের বিরুদ্ধে গিয়ে কাজ করছি তখন এর মধ্যে একটা বিভব শক্তি জমা হয়েছে। কিন্তু বলতো যখন ঘর্ষণ বলের বিরুদ্ধে আমরা কাজ করছি তখন কি এর মধ্যে কোনো শক্তি জমা হয়েছে? মানে ঘর্ষণ বলের বিরুদ্ধে কোনো বস্তুকে 2 মিটার ঠেললাম, ছেড়ে দিলে কি সেটা আবার আগের জায়গায় আসবে? ওর মধ্যে কিন্তু কোনো শক্তি জমা হয় নাই। সো যখনই সংরক্ষণশীল কোনো বলের বিরুদ্ধে গিয়ে আমরা কাজ করি তখনই কিন্তু তার মধ্যে একটা বিভব শক্তি জমা হয়। এবং সংরক্ষণশীল বল ছাড়া অন্য কোনো বলের এগেনস্টে কাজ করলে কিন্তু কোনো বিভব শক্তির জমাটমা হয় না। সো আমরা এখান থেকে যেটা দেখলাম যে যখন ওই যে বস্তুটাকে ধরে টান দিছি তখন কি তার মানে অণুগুলার মধ্যে দূরত্ব বাড়ায় ফেলছি না? তাদের আন্তঃনবিক বলের বিরুদ্ধে গিয়ে কাজ করছি না? সো এই যে বিরুদ্ধে গিয়ে কাজটা করছি এই কারণেই কিন্তু তার মধ্যে শক্তি সঞ্চিত হয়ে আছে, শক্তি জমা হয়ে আছে। এই যে শক্তিটা সেটা কি পুরাটা আয়তনের মধ্যে ছড়ায় আছে না? সো আমরা এখন জানতে চাই একক আয়তনে কতটুকু শক্তি জমা হয়ে আছে। ঠিক আছে, আমরা জানতে চাই কি যে একক আয়তনে কতটুকু শক্তি সঞ্চিত হয়ে আছে। একক আয়তনে সঞ্চিত শক্তি কত? তাহলে দেখো টোটাল আয়তন কত ছিল? টোটাল আয়তন ছিল মনে করলাম ভি, ভি আয়তনে সঞ্চিত শক্তি ছিল ডাব্লিউ। তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি কত হবে? ডাব্লিউ ডিভাইডেড বাই ভি। আচ্ছা, সো আমাদের ডাব্লিউ সমান সমান কি লেখা যায়? হাফ ইন্টু এই যে এফ ইন্টু স্মল এল ছিল। আর ভি সমান কি লেখা যায় বলো তো? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু যেই দৈর্ঘ্য সেটা, ইন্টু যেই দৈর্ঘ্য সেটা। অর্থাৎ আমাদের যতটুকু আগে আয়তন ছিল ওইটুকু আয়তনের মধ্যেই তো আমাদের শক্তিটা জমা হয়ে গেছে, তাই না? আগে যতটুকু আয়তন ছিল, পরে আয়তন কি হলো এটা দেখার বিষয় না, কিন্তু আয়তন আগে যত ছিল সেইটুকুর মধ্যেই তো আমাদের এই শক্তিটা জমা হয়েছে। তাহলে টোটাল যে আয়তনটা সেটা হচ্ছে ভি ইন্টু ভি ইজ ইকুয়ালস টু এ ইন্টু এল। তাহলে আমরা এখান থেকে দেখো যেটা লিখতে পারি সেটা হচ্ছে হাফ ইন্টু এফ বাই এ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এটাকে কি লেখা যায়? হাফ ইন্টু এফ বাই এ মানে হচ্ছে পীড়ন, হাফ ইন্টু পীড়ন, স্মল এল বাই ক্যাপিটাল এল মানে হচ্ছে বিকৃতি। ঠিক আছে, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে এটা হচ্ছে আমাদের একক আয়তনে সঞ্চিত শক্তির পরিমাণ।
একক আয়তনে সঞ্চিত শক্তির পরিমাণ। ঠিক আছে, একক আয়তনে সঞ্চিত শক্তির পরিমাণ। তাহলে এটার এককটা কি হবে? জুল পার মিটার কিউব। এসে এককে নিলে এটা জুল পার মিটার কিউব হবে। ঠিক আছে, বুঝেছো? আর্থ কি সংরক্ষণশীল ফিল্ড? এটা একটা কোনো প্রশ্ন না। দেখো, সংরক্ষণশীল ফিল্ড মানে আর্থের কি, এটা আগে বলতে হবে। এটা কি বলের কথা, মহাকর্ষ বলের কথা বলতেছো, চুম্বক ক্ষেত্রের কথা বলতেছো, কিসের কথা বলতেছো? ওইটা আগে স্পেসিফিকলি বলতে হবে। ভাইয়া ফিজিক্স অনুশীলনী সলভ না করলে হবে? আগে যদি তোমার কাছে এরকম হয় যে ভাইয়া চ্যাপ্টার আসলে খুব বেশি পড়া হয় নাই, পড়া অনেক বাকি আছে, সেই ক্ষেত্রে আগে উদাহরণের অঙ্কগুলো আগে শেষ করো। পরীক্ষা সামনে থাকলে আগে উদাহরণ যেগুলো করে দেওয়া আছে অঙ্ক বইয়ে, সেইগুলো আগে শেষ করে তারপরে আগাও। বুঝছো? এই আর কি, এই সূত্রগুলো কিন্তু লাগবে, এইগুলা লাগবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা তো এটা দেখলাম অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য সঞ্চিত শক্তি। এখন আমরা যখন এই যে একটা এই যে ক্রিন্তন বিকৃতি হচ্ছিল, ক্রিন্তন বিকৃতির জন্য কি আমরা সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করছিলাম না? আয়তন বিকৃতির জন্যও আমরা কি সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করছিলাম না? তাহলে সেগুলোর জন্যও সঞ্চিত শক্তি কি হবে? সেগুলোর জন্যও সঞ্চিত শক্তি কিন্তু এক্স্যাক্টলি ফর্মটা এরকমই হবে। চলো আমরা আরও দুইটার জন্য দেখে ফেলি যে সঞ্চিত শক্তিটা যদি আমরা এবার ক্রিন্তন বিকৃতির জন্য দেখি, ক্রিন্তন বিকৃতির জন্য সঞ্চিত শক্তি, ক্রিন্তন বিকৃতির জন্য, তাহলে খেয়াল করো, মনে করো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল অবস্থাটা ছিল এরকম, যখন আমরা এর উপর একটা বাহ্যিক বল প্রয়োগ করলাম তখন দেখা গেল সেটা এই রকম পরিমাণে তার আপেক্ষিক সরণ হলো স্মল এল, আর এই দিকে তার দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল। তাহলে এখানে আমরা যখন ডিডাব্লিউ হিসাব করব, সে ডিডাব্লিউ সমান সমান কি হবে? এফ ইন্টু ডিএল, তাই না? এই এফ ইন্টু ডিএল অর্থাৎ যতটুকু বল প্রয়োগ করব তার জন্য কতটুকু ক্ষুদ্র সরণ হয়েছে ডিএল, সেটা আমরা এখানে বসাবো। তাহলে খেয়াল করো, এখানেও আমরা কিন্তু লিখতে পারি এফ বাই এ সমান সমান ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, সরি এটা ওয়াই কেন হবে, ছি ইটা ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এফ সমান সমান ইটা ইন্টু এ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এফ এর জায়গায় যদি আমরা সেম জিনিসটা লিখি, দেখো ইটা এ ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল ডি এল। সো 0 থেকে স্মল এল পর্যন্ত দৈর্ঘ্য বৃদ্ধি করতে চাইলে বা আপেক্ষিক সরণ করতে চাইলে এখানেও ফরমেশনটা সেম থাকবে। এটা হচ্ছে ইটা এ ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, আর এখানে হচ্ছে এল ডি এল 0 থেকে এল পর্যন্ত নিলে ইটা এ বাই ক্যাপিটাল এল, এখানে কত আসবে? এল স্কোয়ার বাই 2, এল স্কোয়ার ডিভাইডেড বাই 2। সো এটা হচ্ছে 0 থেকে এল পর্যন্ত। তাহলে এটা কত আসে? এখান থেকে আসছে হাফ ইন্টু ইটা এ স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল ইন্টু স্মল এল। সো খেয়াল করো, এই যে ইটা এ স্মল এল বাই ক্যাপিটাল এল, এটার মান কিন্তু এফ এর সমান, অর্থাৎ এখানেও হাফ ইন্টু এফ ইন্টু এল একই রকম আসছে। সো এফটা কিন্তু আমাদের সেই ট্যানজেনশিয়াল ফোর্স যেটা বা স্পর্শকীয় বল যেটা, সেটা এটা কিন্তু আমাদের সেই ট্যানজেনশিয়াল ফোর্স বা স্পর্শকীয় বল যেটা, সেইটা নির্দেশ করছে। এবং এটার জন্যও যদি আমরা বের করতে চাই যে একক আয়তনে সঞ্চিত শক্তি কত, এই যে আমাদের পাতটা বিকৃত হয়ে গেল, তাহলে এটার জন্যও একক আয়তনে সঞ্চিত শক্তি কত হবে? একক আয়তনে সঞ্চিত শক্তি। তো বলো তো ফর্মুলায় কি আসছে? হাফ ইন্টু এফ টি ইন্টু স্মল এল ডিভাইডেড বাই টোটাল আয়তন দিয়ে যখন ভাগ দিব, টোটাল আয়তনটা কত? টোটাল আয়তনটা কত? আমাদের এখানে একটা নির্দিষ্ট ক্ষেত্রফলেই তো এটা বলটা কাজ করছে, তাই না? একটা নির্দিষ্ট ক্ষেত্রফলেই তো এই বলটা কাজ করছে। সো আমরা, আচ্ছা পুরোটাকে 3D না দেখাইলে আসলে একটু হইতে পারে, আমরা পাশের ছবিতে এঁকে ফেলি, এটা পাশের ছবিতে এঁকে ফেলি। সো খেয়াল করো আমাদের মূলত কি ছিল, যখন আমরা বল প্রয়োগ করেছিলাম এই বস্তুটার উপরে,
আয়তন কত, এই দেখো এইটুকু হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের উপরে কিন্তু আমরা একটা বাহ্যিক বল প্রয়োগ করেছিলাম, এই ক্ষেত্রফলের উপরে আমরা একটা বাহ্যিক বল প্রয়োগ করেছিলাম। এবং এটার ভাইয়া দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল। তাহলে দেখো এ ইন্টু ক্যাপিটাল এল, এটাই কিন্তু আমাদের আয়তন নির্দেশ করছে, এ ইন্টু ক্যাপিটাল এল। তাহলে এ ইন্টু ক্যাপিটাল এল ইন্টু ক্যাপিটাল এল, তাহলে খেয়াল করো হাফ ইন্টু এফ টি ট্যানজেনশিয়াল ফোর্স পার এরিয়া ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। এটা কিন্তু আমাদের সেই ক্রিন্তন পীড়ন ইন্টু এটা সেই আমাদের ক্রিন্তন বিকৃতি, ঠিক আছে। সো তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি এটা কিন্তু ক্রিন্তন বিকৃতির জন্যও হাফ ইন্টু ক্রিন্তন পীড়ন ইন্টু ক্রিন্তন বিকৃতি, আবার হাফ ইন্টু অনুদৈর্ঘ্য পীড়ন ইন্টু অনুদৈর্ঘ্য বিকৃতি। সো সূত্রের ফরম্যাট ভাইয়া একই রকম, এখনো পর্যন্ত আমরা যেটা দেখলাম সূত্রের ফরম্যাট একই রকম। এবার আসো আয়তন বিকৃতির জন্য কি হয় সেটাও দেখে ফেলি। আয়তন বিকৃতির জন্য কি হয় দেখে ফেলি। সো খেয়াল করো আয়তন বিকৃতির জন্য সঞ্চিত শক্তি কত। আয়তন বিকৃতির ক্ষেত্রে সঞ্চিত শক্তি কত হবে। তো আয়তন বিকৃতির ক্ষেত্রে যেটা হয় যখন আমরা এইরকম মনে করো কোনো একটা বস্তু আমাদের কাছে আছে, সো আমরা কি করলাম, আমরা এইটাকে ধইরা ছোট করে ফেললাম, এটাকে এর উপরে এমন একটা বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার ফলে এটা মনে করো যে কোনো একদিকে ডিএক্স পরিমাণ এটা সরে গেছে। হ্যাঁ, যেদিক মনে করো এটা যখন আয়তন বিকৃতি হয়ে যাবে তখন কি আমরা চারিদিক থেকে বল প্রয়োগ করব না, তখন বলটা তো চারিদিক থেকে প্রয়োগ করব, এবং চারিদিক থেকে প্রয়োগ করার ফলে দেখা গেল যে এটার যেই ব্যাসার্ধ সেই ব্যাসার্ধ মনে করো ডিএক্স পরিমাণ কমে গেছে। তাহলে ডিএক্স পরিমাণ সংকুচিত হলে আমাদের ক্ষুদ্র যে কাজ ডিডাব্লিউ এটা সমান কত হবে, এফ ডিএক্স হবে। এবং বলতো আমাদের যে এফ ডিএক্স এইখান থেকে এফ সমান সমান আমরা কি লিখতে পারি, বা চাপ সমান কি লেখা যায়, বল বাই ক্ষেত্রফল। তাইলে এখান থেকে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে, তাহলে বল সমান সমান কি লেখা যাবে, পি ইন্টু এ লেখা যাবে। অর্থাৎ এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এখানে যে গোলকটার উপরে আমরা বল প্রয়োগ করছি এই গোলকের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা যদি এ হয়, সরি গোলকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল না, গোলকের যে সারফেস যে এরিয়াটা মানে পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল, সেই পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি এ হয়, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এটা একটু লিখে রাখি, এ হচ্ছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। সো এ হচ্ছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে পি এফ সমান সমান পি ইন্টু এ, তাহলে এটা যদি এখানে বসাও পি ইন্টু এ ডিএক্স, বলো তো পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইন্টু ডিএক্স, এইটা কি আসলে আয়তনের পরিবর্তন বোঝাচ্ছে না? দেখো ক্ষেত্রফল ইন্টু পুরুত্ব বা ক্ষেত্রফল ইন্টু যতটুকু সরে আসছে সেটা। সো পুরা ক্ষেত্রফল হচ্ছে এ, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ, এটা যতটুকু নিচে সরে আসলো সেটা যদি ডিএক্স হয় তাহলে এ ইন্টু ডিএক্স, এটাই কি আয়তনের পরিবর্তনটা না? এটাই তো আয়তনের পরিবর্তন। তাহলে পি ডিভি, তাহলে এখান থেকে আমরা যদি এখন টোটাল কাজ বের করতে চাই যে জিরো থেকে মনে করলাম স্মল ভি পর্যন্ত আয়তন পরিবর্তন হয়েছে, বা আমাদের ডিভিটা তো আয়তনের পরিবর্তন, সো জিরো থেকে মনে করলাম আয়তনের পরিবর্তন হয়েছে ভি পরিমাণ। তাহলে এখান থেকে দেখো আমরা আয়তন গুণাঙ্কের ক্ষেত্রে ফর্মুলা কি জানি, আয়তন গুণাঙ্কের জন্য আয়তন গুণাঙ্ক বি সমান সমান কি ছিল, পীড়ন ডিভাইডেড বাই আয়তনের পরিবর্তন বাই আদি আয়তন। তাহলে এখানে পি সমান সমান কি লেখা যায়, বি ইন্টু আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন। তাহলে পি এর জায়গায় আমরা যদি বসাই বি ইন্টু আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন ইন্টু ডিভি, জিরো থেকে ভি পর্যন্ত, তাহলে এখান থেকে বি বাই ভি এটা তো কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, আর এখানে থাকবে জিরো থেকে ভি পর্যন্ত ভি ডিভি। তাহলে এখানে থাকবে ভি স্কোয়ার বাই টু, তাহলে বি ইন্টু ভি, এখানে থাকবে ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু, তাহলে আসছে হাফ ইন্টু বি ভি বাই ভি ইন্টু স্মল ভি। তো বলো তো বিভি বাই ভি এটা মানে কি, পি না? এটা মানে কি
হাফ ইন্টু বিভি ডিভাইডেড বাই ভি ইন্টু হচ্ছে ভি, তাহলে এটার মানটা কত আসে? এই জিনিসটা কি জিনিস? এটা হচ্ছে আমাদের পি ইন্টু হলো গিয়ে ভি, হাফ ইন্টু পি ইন্টু ভি। দেখো ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা দেখো। হাফ ইন্টু পি ইন্টু ভি। তাহলে যদি আমরা এবার একক আয়তনে সঞ্চিত শক্তি বের করি, একক আয়তনে সঞ্চিত শক্তি যদি বের করি, তাহলে আসবে হচ্ছে ডাব্লিউ বাই টোটাল আয়তন। ডাব্লিউ মানে হচ্ছে হাফ ইন্টু বি ইন্টু স্মল ভি বাই ক্যাপিটাল ভি ইন্টু স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। তাহলে আসছে হাফ ইন্টু বি ইন্টু আমাদের হচ্ছে স্মল ভি স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি স্কোয়ার, স্মল ভি স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি স্কোয়ার। বা এটাকে এভাবে লেখা যায় যে আমাদের এইটা ইন্টু স্মল ভি বাই ক্যাপিটাল ভি। সো এখানে দেখো এইটা হচ্ছে আমাদের আয়তন পীড়ন, হাফ ইন্টু আয়তন পীড়ন ইন্টু আয়তন বিকৃতি, হাফ ইন্টু আয়তন পীড়ন ইন্টু আয়তন বিকৃতি। তার মানে ভাইয়া দেখো, আমরা কিন্তু এখানে সূত্রের যে ফরম্যাট, প্রত্যেকটার ফরম্যাটই কিন্তু একই রকম। প্রত্যেকটার ক্ষেত্রেই আমাদের হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। যদি এটা আয়তনের ক্ষেত্রে হয় তাহলে আয়তন পীড়ন ইন্টু আয়তন বিকৃতি, যদি এটা কৃন্তনের ক্ষেত্রে হয় তাহলে কৃন্তন পীড়ন ইন্টু কৃন্তন বিকৃতি, অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে হলে অনুদৈর্ঘ্য পীড়ন ইন্টু অনুদৈর্ঘ্য বিকৃতি। সো একক আয়তনের সূত্রগুলো সবগুলার সেম। এবং যখন আমরা টোটাল সঞ্চিত শক্তি, একটা নির্দিষ্ট পরিবর্তনের জন্য সঞ্চিত শক্তি বের করছি, তখন এই সঞ্চিত শক্তির ভ্যালুটাও দেখো আমাদের এখানে হাফ ইন্টু পিভি, এই ভিটা কি, কতটুকু আয়তন পরিবর্তন হয়েছে সেটা। যখন আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে দেখছিলাম তখন এটা ছিল হাফ ইন্টু এফ ইন্টু স্মল এল। কৃন্তনের ক্ষেত্রেও কিন্তু হাফ ইন্টু এফ ইন্টু স্মল এল। এটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, এটা হচ্ছে আমাদের বল, এটা হচ্ছে চাপ, আর এটা হচ্ছে আয়তন, আয়তনের পরিবর্তন। ঠিক আছে, তো সূত্রের ফরম্যাট কিন্তু সবগুলারই একই রকম, কাছাকাছি সবগুলারই একই রকম। সো আশা করি তিনটা কেসের জন্য আমাদের সঞ্চিত শক্তি কত কত হবে এইগুলা আমরা বুঝেছি এবং বের করে ফেলতে পারবো। ঠিক আছে, দেখো বুঝেছো কিনা। ওকে, এবার আসো আমরা খুব ছোট ছোট কিছু ম্যাথ করে ফেলি, সহজ সহজ কিছু ম্যাথ। দেখো কয়েকটা ম্যাথ, বেশি না। দেখো প্রশ্নটা, হ্যাঁ দুইটা ম্যাথ করে শেষ করে ফেলবো। নর্মালি দেখবা কৃন্তন বিকৃতির জন্য সঞ্চিত শক্তি বা আয়তন বিকৃতির জন্য সঞ্চিত শক্তি, এই রিলেটেড ম্যাথগুলো বইয়ে খুব একটা কমন নাই, কিন্তু আইডিয়াটা মাথায় রেখো। এখান থেকে যেহেতু সূত্র দেখছোই, সো ম্যাথ কিন্তু চলে আসতেই পারে। আগামীকালকে কিন্তু আবার আমাদের ক্লাস আছে, খেয়াল করো। ঠিক আছে, নাম্বার কত এটা? 5 নাম্বার, 5 নাম্বার। সো দেখো কি বলছে, একটা 1 মিটার দীর্ঘ এবং 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তারের দৈর্ঘ্য 0.1 মিলিমিটার বৃদ্ধি করতে কত কাজ করতে হবে? সো আমাদের এল এর মান হচ্ছে 1 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 10⁻⁻6 মিটার স্কয়ার, এবং তারের দৈর্ঘ্য 0.1 মিলিমিটার বৃদ্ধি করতে চাই, 0.1 ইন্টু 10⁻³ মিটার। কত কাজ করতে হবে? ডাব্লিউ সমান সমান কত? ইয়ং এর গুণাঙ্ক কত? ইয়ং এর গুণাঙ্ক 2 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার।
সো আমরা যদি এখান থেকে কৃতকাজ ডাব্লিউ সমান সমান লিখি, ভাইয়া সবই তো দেওয়া আছে, হাফ ইন্টু ওয়াই ইন্টু এ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল, হাফ ইন্টু এফ এল লিখলাম আর কি। সো হাফ ইন্টু ওয়াই হচ্ছে কত 2 ইন্টু 10⁻11, এ এর মান কত 10⁻⁻6, স্মল এল এর মান কত 0.1 ইন্টু 10⁻⁻3 ডিভাইডেড বাই ক্যাপিটাল এল হচ্ছে 1 মিটার ইন্টু স্মল এল কত ভাইয়া, আবার স্মল এল হচ্ছে 0.1 ইন্টু 10⁻⁻3। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ডাব্লিউ এর ভ্যালু কত বের করে ফেলতে পারবো। ঠিক আছে, কত কাজ করতে হবে, ইজি। পরের প্রশ্নে যাই। হ্যাঁ, প্রবাহীর অংশটা পেপারসটা রেডি হয়ে আছে প্রায়, এটা দেখি দিয়ে দিব দ্রুত। 6 নাম্বার প্রশ্ন দেখো, বুয়েট 14-15 সালে আসা। 5 মিটার দৈর্ঘ্য, এল সমান সমান 5 মিটার, ক্ষেত্রফল দেওয়া আছে 10⁻⁻6 মিটার স্কোয়ার, 25 কেজি ভরের ফলে, তার মানে এফ সমান সমান এমজি সমান সমান 25 ইন্টু 9.8, দৈর্ঘ্য প্রসারিত হয়েছে স্মল এল হচ্ছে 0.01 ইন্টু 10⁻⁻3 মিটার। তাহলে সঞ্চিত শক্তির পরিমাণ কত বের করতে হবে, সঞ্চিত শক্তির পরিমাণ কত বের করতে হবে। তাহলে দেখো, সঞ্চিত শক্তি ডাব্লিউ সমান সমান হাফ ইন্টু ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল। তাহলে ভাইয়া সবই দেওয়া, ছি 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 ছি, দরকার নেই, আমরা একবারে হাফ ইন্টু এফ এলই করি, হাফ ইন্টু এফ এল করলেই হয়ে যাচ্ছে। সো হাফ ইন্টু এফ এর মান হচ্ছে 25 ইন্টু 9.8 ইন্টু স্মল এল হচ্ছে 0.01 ইন্টু 10⁻⁻3। তাহলে এখান থেকে আমরা কিন্তু কতটুকু শক্তির পরিমাণ থাকবে বা জমা হবে সেটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এটা দিয়ে করতে গেলে আবার আমাদের ওয়াই এর মান আলাদা করে বের করা লাগবে, কিন্তু হাফ ইন্টু এফ ইন্টু এল করলেই তো আমরা পেয়ে যাচ্ছি। সো এইগুলা সহজ অঙ্ক, ঠিক আছে, খুবই সহজ সহজ অঙ্ক। ওকে, ওকে, এই অঙ্কটা একটু দেখি, লাস্ট, এটা যাও লাস্ট, আগেরটা ছিল 6 নাম্বার, এটা 7 নাম্বার ম্যাথ। 7 নাম্বার ম্যাথ প্রবলেম, দেখো কি বলছে। কোন ধাতুর ইয়ং-এর গুণাঙ্ক দেওয়া আছে 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার, অসহপীড়ন দেওয়া আছে, এই ধাতুর দৈর্ঘ্য বিকৃতি ঘটলে এর প্রতি ঘনমিটারে সর্বোচ্চ কি পরিমাণ শক্তি সঞ্চিত হতে পারে। তাহলে দেখো, ইয়ং-এর গুণাঙ্ক দেওয়া আছে, আমাদের সর্বোচ্চ কি পরিমাণ শক্তি সঞ্চিত হতে পারে। সো আমাদের অসহপীড়ন যেহেতু দেওয়া আছে, আমরা জানি যে একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি হবে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। আচ্ছা, সো আমরা যদি সর্বোচ্চটা বের করতে চাই তাহলে এখানে হবে অসহপীড়ন, অসহপীড়ন ইন্টু বিকৃতি। এটা কখনকার জন্য হবে, যদি আমরা সর্বোচ্চ একক আয়তনে সর্বোচ্চ শক্তি বের করতে চাই, একক আয়তনে সঞ্চিত সর্বোচ্চ শক্তি, একক আয়তনে সঞ্চিত সর্বোচ্চ শক্তি যদি বের করতে চাই, তাহলে এখানে কিন্তু আমাদের হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতির জায়গায়, বা এভাবে লিখে দাঁড়াও, হাফ ইন্টু পীড়ন, পীড়নের জায়গায় হাফ ইন্টু পীড়ন ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম সর্বোচ্চ শক্তি হলে এটাও সর্বোচ্চ হতে হবে ইন্টু বিকৃতি। তাহলে সর্বোচ্চ পীড়ন কত হতে পারে, অসহপীড়নের সমান, তাহলে হাফ ইন্টু অসহপীড়ন হচ্ছে 1.96 ইন্টু 10⁻6 ইন্টু বিকৃতি। এখন ভাইয়া দেখো তো, এফ বাই এ সমান সমান ছিল ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। সো স্মল এল বাই ক্যাপিটাল এল মানে কত, এফ বাই এ ইন্টু 1 ডিভাইডেড বাই ওয়াই ছিল না। অর্থাৎ আমাদের বিকৃতি যদি বের করতে চাই, বিকৃতি সমান সমান হচ্ছে আবারও অসহপীড়ন, অর্থাৎ এই পার্টটা আরেকবার গুণ হয়ে যাবে, না এটা বুঝবা না একবারে। আমাদের অসহপীড়ন বিকৃতির জায়গায় আমরা লিখতে পারি, বিকৃতির জায়গায় আমরা লিখতে পারি অসহপীড়ন ইন্টু 1 বাই ওয়াই। এই যে এটা এখান থেকে আসছে, তাহলে এখান থেকে আমরা হাফ ইন্টু 1.96 ইন্টু 10⁻6 এটার উপর স্কোয়ার 1 ডিভাইডেড বাই 10⁻11। তাহলে এখান থেকে একক আয়তনে সঞ্চিত শক্তি কত বের হয়ে যাবে। ঠিক আছে, এই বুঝছো, এটা আসছে 19.208 জুল পার মিটার কিউব, প্রতি ঘনমিটারে কতটুকু শক্তি সঞ্চিত হবে সেটার মান, সেটার সর্বোচ্চ মান
ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাহলে আমরা এখান থেকে আশা করি বের করতে পারবো। আচ্ছা, এটা এই জায়গা থেকে আসছে, কিন্তু এই জিনিস পাইছি কোত্থেকে? এই জিনিস পাইছি এখান থেকে। ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখলাম। আরও বেশ কিছু মজার মজার ম্যাথ আছে, সেগুলো আমরা দেখব ইনশাল্লাহ আগামী কালকের ক্লাসে। ঠিক আছে সবাইকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আচ্ছা, তোমাদের ঈদের ছুটি আমরা চেষ্টা করব 3 তারিখের মধ্যে দেওয়ার। 3 তারিখ, 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে দেওয়ার চেষ্টা করব। আর ঈদের পরে ঠিক 2 সপ্তাহ পরে খুলবে। সো যেদিন থেকে বন্ধ দিব তার 2 সপ্তাহ পরে ইনশাল্লাহ ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, আর 2 সপ্তাহ পরেই ইনশাল্লাহ আমরা ওই সেকেন্ড পেপারে যে চ্যাপ্টারগুলো আছে, এক পাশে স্থিতরিত শুরু হবে আর এক পাশে ভৌত আলোক বিজ্ঞান শুরু হবে। ঠিক আছে, তাইলে থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।